জান, আসবে না তুমি? দেখো, আমার কিন্তু ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছে। তোমার পরীক্ষা শেষ হয়ে গেছে, তারপর ওইখানে কি কাজ তোমার? জান, এত রাগ করছো কেন? আমি ওইখানে যাব না, তুমি আসো আমার কাছে। কেন আসবে না? তোমার সমস্যা কি? এখানে আসলে সমস্যা হবে তোমার? আর তুমি বারবার এখানে আসার কথা বলে এমন করো কেন? আমার গ্রাম অঞ্চল ভালো লাগে না। গ্রাম অঞ্চল ভালো লাগে না? তাহলে তুমি এর আগে যে 5 গ্রাম গিয়ে আমার সাথে থাকলে, ওগুলো কি শহর ছিল নাকি? না, তা না, গ্রাম অনেক দেখছি, তাই আর এই গ্রামে যাওয়ার ইচ্ছে হচ্ছে না। দেখো, আমি কিছু শুনতে চাই না। তুমি এখানে আসবে না হলে আমি কিন্তু সব জায়গা থেকে ব্লক করে দিব, কোনো যোগাযোগ করব না। আমার রাগ কিন্তু তুমি ভালো করেই জানো। এই ওয়েট, আমি নাই দেখে তুমি আবার অন্য মেয়ের সাথে থাকছো না তো? তোমার কি মনে হয় আমার সুন্দরী বউ থাকতে অন্য মেয়ের সাথে থাকবো? আমার বউ ছাড়া আমার কল্পনা জগৎ, বাস্তব দুনিয়াতে আর কেউ নাই, শুধু আমার সুন্দরী বউ। বাট জান, আমি যেতে পারবো না ওইখানে। তুমি ছুটি পেলে এখানে এসেছো। রাখ তোর ছুটি, আমি আর তোর সাথে কথা বলবো না। তুই একদম আমাকে কল দিবি না, দিলে ব্লক মারবো। তোর কোনো বউ নাই, তুই থাক একা। কতদিন আমাকে ছাড়া থাকতে পারোস আমি দেখবো। পাখি, রাগ করে না। ও পাখি, তুমি না আমার জান পাখি, এভাবে কেউ রাগ করে? আচ্ছা, আমি যাব, আর ঠিকানা দাও, আমি চলে যাব। সত্যি আসবে তো? হ্যাঁ, আসবো। বলো, কোথায় থাকো? দেখো, ঠিকানা দিয়ে রাখছি। আর আই লাভ ইউ জান পাখি। নিধি আদিলকে কিস দিলে আদিল হেসে বলে, আই লাভ ইউ টু জান। যাই হোক জান পাখি, আমি চলে আসবো, আর রাগ করো না প্লিজ। না না, আমি রাগ কেন করব? আমার জানটা তো আমার কাছে আসবে। ও জান, তোমাকে একটা গুড নিউজ দেওয়ার আছে। কি গুড নিউজ? বলো। আচ্ছা, পরে বলবো, তুমি আসো, আমার কাজ আছে। তুমি স্টেশনে এসে আমাকে কল দিও, আমি চলে যাব। নিধি কল কেটে দিয়ে চলে গেল। আদিল ফোন রেখে লাগেজ গোছাতে লাগলো। আদিল ওয়াশরুমে গিয়ে গোসল করে রেডি হয়ে বের হয়ে গেল। 6 ঘন্টা পর আদিল স্টেশন নেমে চারিদিকে চোখ বুলিয়ে নিল। আদিল স্টেশন থেকে নেমে নিধিকে কল দিল। নিধি পিছনে থেকে এসেছে, কাঁধে হাত দিলে আদিল পিছনে ঘুরে নিধিকে জড়িয়ে ধরতে যাবে, তখনই কেউ একজন আদিলের মাথায় মারতে যাবে। আদিল সাথে সাথে হাত দিয়ে ধরে ফেলল। আদিল এক লাথি মেরে ফেলে দিল। বাঁশটা দিয়ে লোকটার মাথায় বাড়ি মেরে ফেলে দিল। আদিল মাস্ক পরে নিল। নিধি হতভম্ব হয়ে তাকিয়ে আছে। আদিল নিধির হাত ধরে হাঁটতে লাগলো। নিধিকে নিয়ে স্টেশন থেকে কিছুটা দূরে গেলে নিধি বলে ওঠে, আদিল। জান, ভয় পেয়ে গেছো নাকি? ওই কে ছিল এখানে তোমাকে মারতে নিয়েছিল? আরে, ভুলে আমাকে মারতে চাইছিল, আমি তো প্রথম আসলাম। তাই বলো, হয়তো আমাকে মারতে চাইছিল। আমি চৌধুরী বাড়িতে আছি দেখে রেগে আছে মনে হয়। কি? চৌধুরী বাড়িতে আছো মানে? চৌধুরী সাহেবের আম্মার দেখাশোনা করছি। ওনাদের দেখাশোনার জন্য আমাদের 3 জনকে হায়ার করেছে। কি যাতা বলো? তুমি হসপিটাল বাদ দিয়ে বাড়িতে কাজ করা শুরু করছো কবে থেকে? আরে রেগে যাচ্ছ কেন? আমি হসপিটালেও যাচ্ছি, বাট হসপিটাল তো ওনার আম্মার জন্য আমাকে মোটা অঙ্কের টাকা দিচ্ছে। ওনাদের পার্সোনাল ডাক্তার হিসেবে রেখেছে। হোয়াট দা? রেগে যাচ্ছ কেন? এখন কোথায় থাকো? ওনাদের বাসায়, ওনাদের ওইখানে 2 দিকে বিল্ডিং করা আছে। একটা ডাক্তারদের, শিক্ষকদের যখন যেটা দরকার সেটাই রেখে দিয়েছে। ও, ফার্ম হাউসে? তুমি কিভাবে জানলে? বাট আমি ওনাদের বাসার সাথে ওটাতেই থাকি। ভালো তো। আমি এখন কোথায় যাব? জোর করে তো নিয়ে আসলেন। আমার সাথে থাকবে? কোথায় আবার থাকবে? আমি বলেছি আমার হাজবেন্ড আমার সাথে থাকবে, আমি এখানে থাকতে পারবো না। ওনারা শোনে নাই বলে এখানে থাকবে, সমস্যা নাই। একটা ফ্ল্যাট আমাদের দিয়ে দিয়েছে। ভালো। মেজাজ খারাপ হচ্ছে, চলেন যাই। কুটিতে ওঠো। নিধির স্কুটিতে উঠলে নিধি চালাতে লাগলো। আদিল চারিদিকে তাকিয়ে কিছু ভাবতে লাগলো। 15 মিনিটের ভেতরে চলে গেল। আদিলকে নিয়ে বাসের ভেতরে ঢুকতে আদিলের বুক কেঁপে উঠল। আদিল চারিদিকে চোখ বুলিয়ে নিলে চোখের কোণায় পানি চলে আসলো। আদিল তাড়াতাড়ি মুছে ফেললো। নিধি বলে ওঠে, এই দিকে আমরা থাকি, দেখেছো কত বড় এরিয়া, কোটি কোটি টাকার মালিক। এমন কিছু নেই যা ওনাদের নেই। এখানে থাকো, দেখবে তোমার ভালো লাগবে। শহরের মতো সব সময় চলো।
নিধি আদিলের হাত ধরে নিয়ে যেতে লাগলো। আদিলকে 3 তলায় নিয়ে গেল। নার্স ডাক্তার সবার সাথে কুশল বিনিময় করে ওদের ফ্ল্যাটে চলে গেল। আদিলকে রুম দেখালে আদিল রুমে ঢুকে খাটের উপর বসে পড়লো। নিধি আদিলের লাগেজটা সাইডে রাখলো। আদিলকে কিছু ভাবতে দেখে আদিল নিধির দিকে তাকালো। নিধি আদিলের কাছে গিয়ে কোলে বসে গলা জড়িয়ে ধরে ঠোঁটে কিস করলে আদিলের মুখে হাসি ফুটে উঠল। নিধি ঠোঁট ছেড়ে দিয়ে বলল, স্যার কি হয়েছে, এত কি ভাবেন? ভাবছি এইবার একটা বেবি নিব। বউটা সব সময় কাজে ব্যস্ত থাকে, আমাকে সময় দিতে চায় না, তাই বেবি নিলে বেবির দোহাই দিয়ে তোমার কাছে গিয়ে আদর তো করতে পারবো। আদিলের কথা শুনে নিধি ফিক করে হেসে দিল। নাকে হালকা কামড় দিয়ে বলে, ওরে ফাজিল রে, বুদ্ধি কি? মাথার মধ্যে খালি দুষ্টুমি ঘুরপাক খায়, তাই না? এত সুন্দর বউ থাকলে কার মাথায় বা দুষ্টুমি বুদ্ধি আসবে না শুনি? ফাজিল থাকো, আমি খাবার নিয়ে আসি, তুমি যাও গোসল করে নাও। নিধি উঠে যেতে নিলে আদিল হাত ধরে টান দিয়ে নিজের বুকের উপর ফেলে গাল দুইটা ধরে ঠোঁটজোড়া নিজের দখলে নিয়ে নিল। নিধি লজ্জায় লাল হয়ে যেতে লাগলো। হঠাৎ করে কেউ বলে ওঠে, নিধি আপু, দাদিমা কেমন যেন করছে, আপনি তাড়াতাড়ি চলেন। আতিয়ার কণ্ঠ শুনে আদিল নিধিকে ছেড়ে দিল। নিধি তাড়াতাড়ি করে উঠে পড়ল। আতিয়া পিছনে ঘুরে বলে, আমি কিছু দেখি নাই আপু, আপনাকে ডাকছে। আতিয়া কথাটা বলে দৌড়ে চলে গেল। নিধি লজ্জায় বলে ওঠে, এই ফাজিল, গোসল করে নাও, আমি ওখানে যাচ্ছি, সাথীকে বলে যাচ্ছি, ওই তোমাকে খাবার দিয়ে দিবে, নিজের হাতে খেয়ে নিও প্লিজ। তুমি যাও, আমি তোমার হাতে ছাড়া খাবো না, জানো তো। আচ্ছা যান, আমি তাড়াতাড়ি আসার চেষ্টা করব। নিধি তাড়াতাড়ি চলে গেল। আদিল ওয়াশরুমে চলে গেল, গোসল করলো। আদিল গোসল করে বারান্দায় গেলে পাশে বিল্ডিং থেকে একজন বলে ওঠে, আদিত্য। রাকিবের ডাকে আদিল তাকাতেই রাকিব বলে ওঠে, আদিত্য তুই এসেছিস? এখানে কি করস? আদিত্য তুই থাক, আমি আসতেছি এখনই। রাকিব দৌড়ে আসতে লাগলো। আদিল ভয়ে ঢোক গিলতে লাগলো। আদিল তাড়াতাড়ি করে মাস্ক পরে নিচে গেল। নিচে গেলে গেট বাহিরে দাঁড়ালে আদিল রাকিবের হাত ধরে রাকিব আদিলকে জড়িয়ে ধরে কান্না করে দিল। আদিল বলে ওঠে, এই মেয়ে মানুষ হয়েছস নাকি যে কান্না করছিস? তুই এত বছর পর আসলি, তোকে সবাই কত ভালোবাসে, তুই কেন এমন করস? সবাই কত চিন্তায় থাকে তুই জানস? চুপ কর, আমার কারো ভালোবাসার দরকার নাই। চল, দাদিমা অনেক অসুস্থ, তোর কথা চিন্তা করতে করতে দিন দিন অবস্থা খারাপ হয়ে ফেলেছে। তোর বের হয়ে যাওয়াটাই দাদিমা নিজেকে দোষ দেয়, উনি অনেক অসুস্থ। চল আমার সাথে, দাদিমার সাথে দেখা। কি করছস? করি নাই। তুই নিধি ডক্টরের ফ্ল্যাটে কি করিস? পরে বলবো, আমি কারো সামনে যেতে চাই না, থাক ফ্ল্যাটে যাই। না তুই চল। রাকিব আদিলকে টেনে নিয়ে যেতে লাগলো। ভিতরে যেতে নিধি আসলে আদিল রাকিবকে সরিয়ে দিল। নিধি এসেছে, আদিলকে বলে, চান তোমাকে নিয়ে যেতে বলেছে, দাদিমা তোমাকে দেখতে চেয়েছে। আতিয়া সবাইকে নিয়ে অনেক লজ্জা দিচ্ছে, আমাদের সবাই তোমাকে দেখতে চায়। নিধির কথা শুনে রাকিব অবাক হয়ে গেল। আদিলের হাত ধরে নিধি নিয়ে যেতে লাগলো। রাকিব ওদের পিছন পিছন যেতে লাগলো। আদিলের বুকের ভিতরে কাঁপতে লাগলো। বাসার ভিতরে পা দিতে সারা শরীর শিউরে উঠল। আদিলকে নিয়ে ড্রয়িং রুমে গিয়ে নিয়ে গেলে সবাই বলে ওঠে, চলে এসেছে নিধি আপুর হাজবেন্ড, যাকে নিয়ে সারাদিন ভাবে। ভাইয়া, এমন সুন্দরী বউ রেখে থাকেন কিভাবে? আপনার বউ তো আপনার 24 ঘন্টা দেখে, আমাদের দেখতেও দেয় না। আমরা নজর দিতে পারি এর জন্য। আপনার ব্যাপারে যতটুকু শুনেছি, আমরা তো আপনাকে দেখার জন্য ওয়েট করছি। মাস্কটা খুলেন ভাইয়া। আতিয়ার কথা শুনে রাকিব রাগী লুক নিয়ে তাকালে আতিয়া বলে ওঠে, ভাইয়া, তুমি কখন এসেছো? কি হচ্ছে এইসব? সরি স্যার, ওরা ছোট মানুষ, একটু দুষ্টুমি করছে, ওনাদের বকা দিয়েন না। এইসব কি হচ্ছে? কিছু বুঝলাম না। আদিলের ফোন বেজে উঠলে আদিল বলে ওঠে, আমি আসছি। আমি আসছি, কণ্ঠটা কেমন চেনা চেনা লাগছে। আদিল কিছু না বলে চলে যেতে লাগলো। রাকিব আদিলের কাঁধে হাত দিলে আদিল রাকিবের হাত সরিয়ে দিয়ে চলে গেল। নিধি বলে ওঠে, আদিল, দাদিমার সাথে দেখা করে যাও। আসছি। আদিল কিছুটা দূরে গিয়ে কারোর সাথে কথা বলতে লাগলো। কথা বলা শেষ করে আদিল নিধির সাথে যেতে লাগলো। রাকিব আতিয়া সবাই যেতে লাগলো। আদিল নিধির সাথে দাদিমার রুমে প্রবেশ করলো। রাকিব প্রবেশ করলে নিধি বলে ওঠে, দাদিমা, এটা আমার হাজবেন্ড আদিল। আদিল, এটা দাদিমা। আদিল সামনে গিয়ে হাত ধরতে দাদিমা চমকে গেল। দাদিমা কিছু বলবে, আদিল মাস্ক খুলে চুপ থাকার ইশারা করলো। আতিয়া বলে ওঠে,
কি ভাইয়া, দাদিমার সামনে মাস্ক খুলেন, আমাদের মুখটা দেখান। আতিয়া সবাই মজা করতে লাগলো। আদিল মাথা গরম হয়ে যেতে লাগলো। আতিয়া তুলির কাছে আসতে আদিল রাগে পিছনে ঘুরে তাকাতে সবাই চমকে গেল। আদিল বলে ওঠে, আমি ডক্টর নিধির হাজবেন্ড, কি আরও দেখবেন নাকি? আর আপনি ক্রাশ খেয়েছে নাকি? আতিয়া লজ্জায় ঘৃণায় ওখান থেকে দৌড়ে চলে গেল। ওই আতিয়া, চলে যাও কেন? আমার জামাইকে দেখে লজ্জা পাইলে নাকি? আদিল, আপনি নিধির হাজবেন্ড? জি। আচ্ছা, তোমরা কথা বলো। আদিল, আমাকে হসপিটালে যেতে হবে। তুমি রুমে চলে যাও, আর আমি এসে তোমাকে ঘোরাতে নিয়ে যাব। পাকনামি করে ঘুরতে যেও না একা। ওকে, যাও। আর শুনো, তাড়াতাড়ি এসো, এখানে একা থাকতে পারবো না। ফাজিল, কোথায় কি বলতে হয় এটা শিখবে কবে? চুপ করো, আমি বুঝতে পারছি। আমার লেট হইলে তোমাকে লোকেশন দিয়ে দিব। চলে এসো। নিধি চলে গেল। সবাই আদিলের কাছে আসলো। তুলি আদিলের কলার ধরে বলে, তুমি আমার সাথে এমন করলে কেন? সামান্য ওই ডাক্তারকে বিয়ে করেছো? ওই মিডল ক্লাস মেয়েকে কিভাবে বিয়ে করতে পারলে? এই সরো, আমার বউকে কোনো বাজে কথা বলবি না। আমার বউয়ের নখের যোগ্য তুই না। তুই ওই সামান্য মেয়ের সাথে আমার তুলনা করস? দেখ, তোর বউকে আঙ্কেল কিনে রেখেছে, আর তার সাথে তুই আমার তুলনা করস? তোর বউকে 100 বার কিনবো আর 100 বার বিক্রি করব। আদিল তুলির গালে থাপ্পড় মারতে যাবে, তখনই নিধি ঢুকতে আদিল হাত তাড়াতাড়ি নামিয়ে নিল। নিধি আদিলকে বলল, আদিল, আম্মু নাকি আসছে। তুমি তো রাস্তা চেনো, তুমি তাহলে আম্মুকে রিসিভ করে নিয়ে আসো। আর শোনো, রাহির সাথে যেন ঝামেলা করো না। শালা বাবু, ও আসছে। যাও তাড়াতাড়ি। আর তোমার ফোনটা চার্জে নিয়ে যাও, আম্মুকে কল দিতে হতে পারে। আমি আসছি। ওকে। নিধি চলে গেল। আদিল চলে যাওয়া দেখে তুলির দিকে তাকিয়ে বলল, তোর সাথে কথা বলার কোনো ইচ্ছে আমার নাই। তুই তোর মতো থাক, আমাদের আমার মতো থাকতে দে। আদিল কথাগুলো বলে বের হয়ে গেল। আদিল সদর দরজা দিয়ে বের হয়ে গেলে আদিলের আব্বু আম্মু ওর দিকে তাকিয়ে ভিতরে ঢুকলো। আতিয়া বলে ওঠে, আম্মু আব্বু, ভাইয়া গেল। ভাইয়া গেল মানে? ওইটাই ভাইয়া, ডক্টর নিধির হাজবেন্ড। আতিয়ার কথা শুনে পিছন থেকে আদিলের আম্মু ডাক দিয়ে বলল। আদিত্য? আদিল কণ্ঠটা শুনে পিছনে না তাকিয়ে চলে গেল। আদিল ফ্ল্যাটে গিয়ে ফোনটা নিয়ে বের হয়ে গেল। আদিল সোজা স্টেশন গিয়ে নিধির ভাই রাহিকে ধরে লাগেজ নিয়ে যেতে লাগলো। নিধির আম্মু বলে ওঠে, আদিল, তুমি কবে এসেছো? আজকে এসেছি, আব্বু আসলো না। ওই 3 দিন আগে এসেছে, পাশের গ্রামে একটাই প্রজেক্টে এসেছে। নিধি তো আমাকে কিছু বলে নাই। ওর হয়তো মনে ছিল না। তোলা ভাই, চিপস খাবো। ওয়েট করো। কানের নিচে একটা দিব। আদিলকে দেখতে এত আবদার কেন করস? ওই কি ইনকাম করে নাকি? আম্মু বকা দিয়েন না তো। এই চিপস খাবে নাকি স্পিডও খাবে? দুইটা হলে তো ভালোই হয়। ওয়েট করো। আদিল পাশে একটা দোকান থেকে চিপস আর স্পিড কিনে নিল। আদিল একটা রিক্সায় উঠে পড়লো। আদিল রাহিকে কোলে নিয়ে যেতে লাগলো। পাশে নিধির আম্মু বসে থাকলো। 15 মিনিটের ভেতরেই চলে গেল। 3 জন নামলি আদিল ভাড়া দিয়ে লাগেজ নিয়ে যেতে লাগলো। রাহি নিধির আম্মুর চারদিকে তাকিয়ে অবাক হয়ে গেল। নিধির আম্মু বলে ওঠে, এত বড় বাড়ি? নিধির মুখে যা শুনেছি তার থেকেও অনেক বড় আর অনেক সুন্দর। গ্রামটা আমার কাছে বেশ ভালো লাগছে। আপনার এখানে ভালো লাগছে? আমারও অনেক ভালো লাগেছে। তোলা ভাই, আপু কোথায় থাকে? 3 তলায়, চলো উপরে যাই। আদিলের কথা শুনে নিধির আম্মু বলে ওঠে, নিধি কখন আসবে কিছু কি জানো? বলতে পারছি না, আজকে হয়তো নাইট ডিউটি করতে পারে। আপনি চলেন, উপরে মানুষ আছে, আপনাদের ভালো লাগবে। আদিল কথাগুলো বলে 2 জনকে নিয়ে যেতে লাগলো। 3 তলায় উঠে ফ্ল্যাটে ঢুকে পড়লো। আদিল রুম দেখিয়ে দিল। আদিল রুমে ঢুকতে চমকে গেল। আদিল মাস্ক পরতে যাবে, খাটে বসা লোকটা বলে ওঠে, সন্তান হয়ে মায়ের ডাক শোনার প্রয়োজন মনে করো না? ডাক না শুনলে বুঝি বুঝতে পারবে না যে আমার সন্তান যাচ্ছে? আমি কারো সন্তান না। এখান থেকে চলে যান ম্যাম। চলে যাওয়ার জন্য তো আসি নাই, শুধু একটা জিনিস ভেবে অবাক লাগছে। আমি মা হয়ে একবারও জানার অধিকার রাখি না সন্তান কাকে বিয়ে করছে, কি করছে না করছে? আমি কারো সন্তান না, সো আমার মনে হয় আপনি শুধু শুধু মাথা ঘামাচ্ছেন। নিধি কি সত্যি তোমার ওয়াইফ? আমার ওয়াইফ না হইলে আপনার কি মনে হয় একটা মেয়ের জন্য আমি আপনার বাসায় আসব? বুঝলাম, কিন্তু নিধি তো তোমার সিনিয়র। ভালোবাসা বয়স দেখে হয় না। নিধি অনেক ভালো একটা মেয়ে যে আমাকে বুঝে,
আমাকে মন থেকে ভালোবাসে। আমার যা দরকার সব নিধির মাঝে আছে। বুঝলাম, বাট এখানে না থেকে বৌমাকে নিয়ে বাসায় চলো। বাসায় তো আছি, শুধু পার্থক্য আমরা এখানে আর আপনারা সামনে থাকেন। তোমার রুমে তুমি থাকবে, এখানে কি কারো সমস্যা থাকার কথা না। চলো বৌমাকে নিয়ে। আমি চাই না আমার সম্পর্কে আমার স্ত্রী বা কেউ জানুক। আমার স্ত্রী জানে আমি একটা এতিম, আমার এই দুনিয়াতে কেউ নাই। এখন যদি জানতে পারে আমি রায়হান চৌধুরীর একমাত্র ছেলে, তাহলে ওই আমাকে ছেড়ে চলে যাবে। চলে কেন যাবে? ওই মিথ্যা পছন্দ করে না, আর বড়লোক মানুষও পছন্দ করে না। ওই সাধারণভাবে চলতে ভালোবাসে। ওকে, বৌমাকে কেউ কিছু বলবে না, বাট তুমি চলো সবাইকে নিয়ে। ওই কেন যাবে? হাজার কথা জিজ্ঞেস করবে, তখন আমি কি জবাব দিব? আমি বৌমাকে বলবো। বৌমা তো 10টার দিকে আসবে, আমি কল করে জানিয়ে দেবো। দুলা ভাই, রাহির কথা শুনে দুইজন পিছনে তাকালো। আদিল রাহির দিকে তাকিয়ে বলল, বলো। ক্ষুধা লাগছে, কিছু কিনে দেন। আমার সাথে চলো, কি খাবে বলো, সব খাওয়াবো তোমাকে। আপনি কে? আপনাকে তো আমি চিনি না। আমি তোমার আন্টি হই। সরি আন্টি, আমি আপনার কিছু নিতে পারবো না। দুলা ভাই বকা দিবে, মায়েরও দিতে পারে। দুলা ভাই, আপনি কিছু নিয়ে এসে দেন না। এই ছেলেটাকেও তোমার মতো বানাচ্ছ। ওই আমার ছোট ভাই হয়, আমি ওকে নিজের মতো বানাবো, এইটাই স্বাভাবিক। আমার শ্বশুর শাশুড়ি ওকে আমাদের হাতে তুলে দিয়েছে, ওই আমার কথা শুনতে বাধ্য। সেই তো তুমি আমাদের মতো ওকে নিজের মতো করে ফেলছো। ওর কোনো স্বাধীনতা তো আমি দেখতে পাচ্ছি না। আমার যতটুকু দেওয়ার ততটুকু দিচ্ছি, অতিরিক্ত দিলে খারাপ হয়ে যাবে। যাই হোক, কথা শুনতে চাই না, আপনি আসতে পারেন। রাহি, ভাত খেয়ে নাও, চলো আমি খাওয়াই দেই। তোমার আপু আসার সময় তোমার জন্য অনেক কিছু নিয়ে আসবে, আমি বলে দিব। ভাইয়া, আমার ভাত খেতে ভালো লাগে না। ম্যাগি খাবে? আদিল রাহিকে নিয়ে রান্নাঘরে গেল। আদিলের আম্মু চলে গেল। আদিল রাহিকে ম্যাগি বানিয়ে দিল। নিধির আম্মু বলে ওঠে, আদিল খাইছো? হ্যাঁ, আপনারা খান। আদিল দেখিয়ে দিয়ে রুমে চলে গেল। আদিল লম্বা একটা ঘুম দিল। সন্ধ্যার দিকে ঘুম ভাঙলে দেখে নিধি লাগেজ গোছাচ্ছে। আদিল নিধির দিকে তাকিয়ে বলল, কি ব্যাপার লাগেজ গোছাচ্ছ কেন? ম্যাম, তাদের সাথে থাকতে বলেছে। রাহিকে নাকি তার অনেক ভালো লাগছে, রাহির জন্য আমাদের ওইখানে থাকতে বলেছে। ও আচ্ছা, তুমি ওইখানে থাকবে নাকি? এত করে বলছে, কি করব বলো? আচ্ছা, তুমি যদি তাও তাহলে ওনাদের সাথে থাকতে পারো। ওরা গেছে, চলো তুমি। আমার হয়ে গেছে, যে রুম দিয়েছে বিশাল বড়, রুমটা অনেক সুন্দর। ও আচ্ছা, আমি ফ্রেশ হয়ে নেই। আদিল ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে নিধির সাথে বের হয়ে চলে গেল। আদিল বাসার ভিতরে ঢুকতেই সবাই খুশি হলেই তুলি রাগ নিয়ে তাকিয়ে থাকলো। আদিলকে দেখে বলে, ভাইয়া, বলেন ম্যাম। আপনি যান, রুম দেখেন, ভালো লাগে নাকি আমি আপনার জন্য রুম সাজিয়েছি। ধন্যবাদ ম্যাম, এত ভালোবাসা দেখানোর জন্য। ভাইয়া, আমাকে ধন্যবাদ দিয়ে ছোট করে দিবেন না। আমি আমার ভাই ভেবে আপনার জন্য রুম সাজিয়েছি। ধন্যবাদ আতিয়া, আমাদের এভাবে সম্মান করার জন্য। ভাবি, কি যে বলেন না। আতিয়ার কথা শুনে নিধি ভ্রু কুচকে তাকালো। আতিয়ার দিকে তাকালে আতিয়া হেসে বলে, আরে, আপনার হাজবেন্ডকে আমি ভাই বানিয়ে নিলাম, তাই আপনি আমার ভাবি হন, আপনার হাজবেন্ড আমার ভাইয়া। ও আচ্ছা, তাই বলো। ওকে, তোমার যেটা ডাকতে ভালো লাগে তাই বলে ডাক দিও। আচ্ছা, তোমরা রুমে যাও। নিধি যেতে লাগলো। আদিল যেতে নিবে, সাথে সাথে পিছন থেকে রাকিব হাত ধরে ফেললো। আদিল রাকিবের দিকে রাগে লুক নিয়ে তাকাতে রাকিব আস্তে আস্তে বলে, বড় চাচুর সাথে দেখা করতে হবে। উনি তো ফেলার কথা শুনে অনেক খুশি হয়েছে। সময় নাই। আদিল, সব সময় রাগ নিয়ে পড়ে থাকা ঠিক না। উনি অসুস্থ, ওনাকে দেখতে পেলে কোনো ক্ষতি হবে না আশা করা যায়। অনেক ক্ষতি হবে। আদিল ভাইজানের সাথে দেখা করে আসো, উনি তোমাকে নিয়ে কত টেনশন করে তুমি জানো? আমার অত জেনে লাভ নাই, ছাড়। আদিল হাত সরিয়ে দিয়ে চলে গেল। আদিল রুমে গেলে রাহি দৌড়ে এসে বলে, ভাইয়া দেখো কত বড় রুম। আমার রুমটা আরো সুন্দর, অনেক খেলনা আছে। তুমি চলো আমার রুম দেখবে। তোর পছন্দ হয়েছে? অনেক। ভাইয়া চলো আমার রুম দেখবে।
রাফির আদিলের হাত ধরে টেনে নিয়ে যেতে লাগলো। আদিল রাফির সাথে গেলে দূরে একটা রুমের দিকে তাকাতে আদিলের পুরনো স্মৃতিগুলো ভেসে উঠল। আদিল ওই রুমটার দিকে তাকিয়ে থাকতে লাগলো। রাফি আদিলকে বলল, ভাইয়া চলো না, আসো ভাইয়া, আমার রুম দেখবে। রাফির কথা শুনে আদিল ভাবনা জগৎ থেকে বের হলো। আদিল রাফির সাথে রুমে গেল। আদিল রুমে গেলে কিছু পরিচিত জিনিস দেখে বুকের ভেতরে কেঁপে উঠল। আদিল বলে ওঠে, রাফি, আমি এই টয়গুলো নিলে কি তুমি রাগ করবে? আরে না, এগুলো ওই আন্টি আমাকে দিয়েছে, আমি আন্টিকে বলে নেই, তারপর নিও ভাইয়া। তোমাকে কোন আন্টি দিয়েছে? যে আন্টি আপনার সাথে কথা বলো, ওই আন্টি দিয়েছে। ও আচ্ছা, আমি নিলে কিছু বলবে না উনি? তুমি দিবে কি? তাহলে নিয়ে যাও ভাইয়া। আদিল 2টা টয় নিয়ে গেল। আদিল ও রুমে গিয়ে খাটে বসে টয়ের দিকে তাকিয়ে থাকতে লাগলো। নিধি ওয়াশরুম থেকে বের হয়ে অবাক হয়ে তাকিয়ে বলল, কি ব্যাপার? টয় দুইটার দিকে এই দিকে তাকিয়েছো কেন? এখানে আমার অনেক স্মৃতি আছে। আমার ড্যাড আমাকে এইটা কিনে দিয়ে বের হয়ে গেলে অ্যাক্সিডেন্ট করেছিল। ড্যাডের লাস্ট গিফট আমার লাইফে বেস্ট গিফট ছিল। আদিলের কথা শুনে নিধি ভ্রুকুচকে তাকিয়ে বলল, কি যাতা বলো, তোমার ড্যাড মানে? তোমার তো কেউ নেই, তুমি তো এতিম। নিধির কথা শুনে আদিল থমকে গেল। আদিল তাড়াতাড়ি কথা ঘুরিয়ে বলল, আরে আমি একটু গল্প ভাবছিলাম। আমি তো টুকটাক লেখালেখি পারি, তাই টয়গুলো দেখে গল্প ভাবছিলাম। কি, তুমি গল্প লিখতে পারো? আমাকে তো কোনোদিন বলো নাই। আদিল নিধির কথা শুনে আদিল কিছুক্ষণ চুপ থেকে খাট থেকে উঠে নিধির হাত ধরে টান দিয়ে জড়িয়ে ধরে ঠোঁটে কিস করে বলল, তোমার মতো সুন্দরী বউ থাকলে আর কি গল্পের কথা মনে পড়ে? সারাদিন তো তোমার সাথে কথা বলতে বলতে সময় যায়, আর তোমার রাগ অভিমান ভাঙাতে ভাঙাতে সব ভুলে গেছিলাম যে আমি গল্প লিখতে পারি। তাই? জি। তা কি গল্প লেখো, আমাকে একটু শোনাও। সময় হইলে শোনাবো, এখন একটু আদর করে নিই। আদিল নিধির কোমরের হাত রাখতে যাবে, কারো আসার শব্দ শুনে আদিল সাথে সাথে নিধিকে ছেড়ে দিল। নিধি ভালোভাবে দাঁড়ালে তখন দরজার সামনে রাফিকে দেখে নিধি অবাক হয়ে গেল। নিধি বলে ওঠে, তুমি এখানে? তুমি এখানে কি করো? তোমার সাহস কি করে হইলো আমার বাসায় আসার? এটা তোমার বাসা? এইটাই আমার বাসা, বের হও এখন এই বাসা থেকে। সরি, আমি জানতাম না এটা তোমার বাসা। আগে জানলে আমি এই বাড়িতে আসা তো দূর, এই গ্রামেই আসতাম না। তো এখন তো জানলে, বের হও। এখনই যাচ্ছি আমি এখন থেকে। আদিল চলো, আমি এই বাসায় আর এক মুহূর্ত থাকবো না। নিধি, তুমি এমন করছো কেন? চলো আমার সাথে। নিধি রেগে লাগেজ গুছিয়ে নিল। নিধি আদিলকে বলল, আদিল, রাহি, আম্মুকে নিয়ে আসো, আমি এখানে থাকবো না। নিধি আদিলের কোনো কথা শোনার আগে চলে গেল। আদিল যেতে নিবে রাফি পিছন থেকে হাত ধরলো। আদিল পিছনে তাকাতে রাফি শক্ত করে জড়িয়ে ধরলো। আদিল রাফিকে বলল, ছেড়ে দেন। কেমন আছিস ভাই? রাফির কথা শুনে আদিল কিছু না বলে হাত সরিয়ে দিয়ে বের হয়ে গেল রুম থেকে। নিচে গেলে দেখে আদিলের মম হাত ধরে বলছে, কি হয়েছে তোমার? এমন কেন করছো? এখানে থাকলে কি সমস্যা? তোমাদের কেউ কিছু বলছে নাকি? আন্টি, আমাকে ক্ষমা করে দিবেন। আমাকে কেউ কিছু বলে না, আমি এখানে থাকতে চাচ্ছি না। আমার এখানে ভালো লাগছে না। আপনাদের মতো এত বড় লোকের সাথে থাকতে আমার আনইজি লাগছে। এসব কি বলো? এইসব কেন ভাবছো? আমরাও মানুষ, তোমরাও মানুষ। এখানে এমন করে দেখার কিছু নাই তো। নিধি, শান্ত হও, আমরা তোমাদের কোথাও যেতে দিব না। মম, ওকে যেতে দাও। ওকে আটকানোর ব্যাপার বুঝতে পারছি না। ওর থেকে ভালো ডাক্তার এখানে আছে। ওই কি কচু ডাক্তার যে ওকে এখানে রাখতে হবে? রাফির কথা শুনে আদিল রাগ হলো। নিধি রাগে বলে ওঠে, চুপ থাকো, আমার সম্পর্কে একটা কথা এখানে বলো না। আমি কচু ডাক্তার নাকি কিসের সেটা তোমাকে বলতে হবে না। আমি চলে যাব। তোমার কি মনে হয় তোমার মতো মানুষের সামনে আমি থাকবো? মরে গেলেও আমি তোমার বাড়িতে বা তোমার সামনে থাকবো না। এখনো দাঁড়িয়ে আছো? যাও এখান থেকে, এখনই বের হও। তোমাকে দেখলে আমার রাগ হয়। রাফি, জাস্ট শাট আপ। কি শুরু করেছো? তুমি কে যে নিধিকে এখান থেকে চলে যেতে বলো? নিধি ওর কথার কারণে যাচ্ছ? নিধি, রাগ করো না। রাফি আর তোমাদের কিছু বলবে না। উনি বলুক আর না বলুক, আমি এখানে থাকতে পারবো না। আপনি আমাকে ক্ষমা করে দিয়েন। আদিল, চলো এখান থেকে। আম্মু, রাহি, চলো। নিধি চলে যেতে নিলে আদিলের দাদিমা বুকে হাত দিয়ে জোরে চিৎকার দিয়ে বলল, আহ, আমার বুকে অনেক ব্যথা করছে। আহ, আমি মনে হয় আর বাঁচবো না। দাদিমার চিৎকার শুনে সবাই পিছনে ঘুরে তাকায়। আদিল রাফি দৌড়ে গিয়ে দাদিমাকে ধরলো। নিধি তাড়াতাড়ি করে এসে বলল, দাদিমাকে এখানে বসাও। দাদিমাকে বসালে নিধি চেক করতে লাগলো। আদিল পাশে বসে হাতগুলো ধরে বলল, আপনার কিছু হবে না। নিধি, দাদিমার কি হয়েছে?
দাদিমা আর বাঁচবো না। সবাই কথাটা শুনে কান্না করতে যাবে নিধি বলে ওঠে। আর ওয়েট, এমনি ভান করছে, কিছু হয় নাই। সবাই তাকালে দাদিমা মুখে হাসি রেখে বলে, ইয়ে মানে ব্যথা করতেছে তো? এই তুমি ডাক্তার নাকি অন্য কিছু? এলিয়েন এমন কেন করলেন? নিধি যেও না, তুমি গেলে আমার একটুও ভালো লাগবে না। তুমি এখানে থেকে যাও। আর এই রাফি, বেশি কথা বলবি না। তুই তোর মতো থাক, নিধি দাদু ভাইকে তার মতো থাকতে দে। বেশি কথা বলবি না। আমি কই বেশি কথা কইলাম? আর এই মেয়ের জন্য এত আদেক্ষেতা কেন দেখাচ্ছ? দাদিমা, আমি এখানে থাকতে পারবো না। ওর জন্য না আমার এখানে থাকার কোনো ইচ্ছেই আর নেই। আপনি প্লিজ মন খারাপ করেন না। আমি মাঝে মাঝে আপনাকে কল দিব, বাট আমাকে এখানে থাকতে বাধ্য করেন না। আমি এখানে থাকতে পারবো না। আমাকে বোঝার চেষ্টা করেন দয়া করে। নিধির কথা শুনে নিধির আম্মু বলে ওঠে, নিধি কি হয়েছে তোর? সবাই এত জোর করছে, তুই এমন কেন করছিস? ওনারা তোকে এত ভালোবাসে। আম্মু, এখানে থাকা আমার পক্ষে সম্ভব না। আদিল, আমাকে তুমি প্লিজ কিছু জিজ্ঞাসা করো না। ওকে, তোমাকে করব না। আপনি এই দিকে তাকান, কি সমস্যা? ওনার সাথে আপনার কিসের সম্পর্ক? কেন আপনি ওনাকে দেখতে পারছেন না? আদিলের কথা শুনে রাফি বলে ওঠে, তুই ওর সাথে কেন চলে যাচ্ছিস? আমার প্রশ্নের উত্তর দেন। ওনার সাথে কি করছেন? আদিল চলো। আর কত বড় বেয়াদব আমার হাজবেন্ডকে তুই বলে ডাকার সাহস কোথায় পাইছো তুমি? নিধির কথা শুনে রাফি অবাক হয়ে বলে, কি আদিল তোমার স্বামী মানে? হ্যাঁ, আমার স্বামী। তোমার থেকে 1000 গুণ ভালো, তোমার থেকে 10 গুণ কিউট আর ভালো মনের একটা মানুষ। আমার রাফি রেগে আর কিছু বলবে তার আগে আদিল রাফির কাঁধে হাত রেখে বলল, স্যার, বড়লোক বলে মাথায় চড়ে বসেন না। মানুষের সাথে ভালো ব্যবহার করা শিখেন। নেক্সট টাইম যদি আমার স্ত্রীর সাথে ব্যবহার খারাপ করছেন বা কোনো কিছু করছেন, তাহলে আমি ভুলে যাব আপনি কে। আদিল ওই মেয়েকে কেন বিয়ে করছোস? ওই মেয়ে মোটেও ভালো না, ওই একটা চরিত্রহীন মেয়ে। রাফির কথা শুনে আদিল কোনো কথা না বলে সামনে ফুলদানিটা এক আছাড় মেরে ভেঙে ফেলল। সবাই চমকে গেল। রাফি চুপ হয়ে গেল। আদিল বলে উঠল, আমার স্ত্রীর নামে কারো মুখে কোনো কথা শুনতে চাই না। বয়সে বড় দেখে কিছু বললাম না, না হইলে এই ফুলদানির মতো ভেঙে গুঁড়া করে ফেলবো। আমার স্ত্রীর নামে কোনো কথা আমি শুনতে চাই না, মানে চাই না। আদিলের কথা শুনে রাফি চুপ হয়ে গেল। নিধির হাত ধরে আদিল বলে, এখানে থাকো। ওনার কথা শুনে এতগুলো মানুষকে কষ্ট দিতে পারো না। ওনারা তোমাকে ভালোবাসে। তোমার উচিত হবে না এখান থেকে চলে যাও। দেখো, আমি তোমার কাছে থাকতে পারি না। এখানে থাকলে আমি নিশ্চিন্তই থাকতে পারবো। তোমার জন্য আমার টেনশন হয়। আদিল, আমি জানি, বাট আদিল, ওর সামনে থাকা আমার পক্ষে সম্ভব না। কেন? আমাকে উত্তর দাও। কেন থাকবে না? কি সম্পর্ক ওর সাথে তোমার? আদিল, ওই সেই ছেলে যার জন্য আমি নিজেকে তিলে তিলে শেষ করে দিতে চাইছিলাম। বুঝছি, আর কিছু বলা লাগবে না। আদিল এই মেয়ে মোটেও। আপনার মুখে আমি কোনো কথা শুনতে চাই না। নিধি, চলো। নিধির হাত ধরে আদিল রুমের দিকে যেতে লাগলো। নিধি যেতে চাইছিল না। আদিল কোলে তুলে নিয়ে গেল। নিধিকে আদিল সান্ত্বনা দিল। আদিল নিধিকে বলল, কষ্ট পাও না। তুমি এমনভাবে থাকো ওর জন্য হিংসা হয়। তুমি কেন ওর জন্য এখান থেকে চলে যাবে? তুমি ওকে দেখিয়ে দাও ওকে ছাড়া তুমি অনেক ভালো আছো। ঠিক বলছো, ওকে আমি দেখিয়ে দেব আমি ওকে অনেক ভালোবাসি। আর আসলেই তো আমি তোমাকে নিয়ে অনেক সুখে আছি। নিধি কথাগুলো বলে আদিলকে জড়িয়ে ধরলো। আদিল নিধিকে জড়িয়ে ধরে কপালে চুমু দিয়ে বলল, আর রাগ অভিমান করো না তাহলে। আচ্ছা থাকো, আমি একটু বের হব। এখানে এখন বের হবে? কোথায় যাবে? বাহিরে ঘুরে আসি, রুমে থাকতে থাকতে বিরক্ত লাগছে। হারিয়ে যাব না তো? থাক, আজ যাওয়া লাগবে না, সকালে তোমাকে নিয়ে ঘুরতে যাব। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে তোমাকে আদর করি একটু। আদিলের কথা শুনে নিধি লজ্জা পেয়ে গেল। আদিল কাছে টেনে নিতে যাবে, তখনই দরজায় কারো আসার শব্দ পেয়ে আদিল ছেড়ে দিলে দেখে ওর মম আতিয়া এসেছে। আদিল কিছু না বলে খাটে বসলো। আদিলের মম বলল, নিধি, তোমার সাথে রাফির কি হয়েছিল? কেন তুমি রাগ করে চলে যেতে নিয়েছিলে? কিছু না আন্টি। ওইসব কথা রাখেন, এইসব বাদ দিয়ে অন্য কথা থাকলে বলেন। ভাইয়া, আমার অনেক খারাপ লাগছে। তুমি কি আমাকে একটু বড় চাচুর বাসায় পৌঁছে দিতে পারবে? কেউ আমাকে নিয়ে যাচ্ছে না, তুমি একটু নিয়ে চলো না। আতিয়া, ওই তো এখানে নতুন কিছু তো চেনে না। আমি রাস্তা চিনেই নিয়ে যাব।
আমি যাব না, আপনি অন্য কাউকে নিয়ে যান, আমার কাজ আছে, আমি যেতে পারবো না। ভাইয়া চলো না, আমার ওইখানে যেতে ইচ্ছে করছে খুব। আমি যেতে পারবো না, আমি এখানে কিছু চিনি না, হারিয়ে যদি যাই। আতিয়া তুমি অন্য কাউকে নিয়ে যাও, ওই আসলে নতুন, বোঝো তো। আতিয়া ওদের কথা না শুনে বায়না করলে আদিল নিজের রাগ কন্ট্রোল করতে না পেরে বলল, জাস্ট শ্যাট আপ, আমার কথা কানে শোনো না। আমি যাব মানে যাব না, তোমার ইচ্ছে করছে তোমার বড় ভাইকে নিয়ে যাও, আমার কাছে বায়না করবে না। আমি যাব না, তুমি বাংলা কথা বুঝো না। আদিলের ধমকের সুরে কথা দেখে আতিয়া কান্না করে দিল। নিধি আদিলের হাত ধরে রাগী লোক নিয়ে তাকিয়ে বলল, আদিল হচ্ছেটা কি? ওই তোমাকে নিজের ভাইয়ের মতো ভালোবাসছে দেখে তোমাকে বলেছে নিয়ে যেতে, আর তুমি এমন ব্যবহার কেন করলে? তোমার কি হয়েছে, এমন করছো কেন? তোমার ব্যবহার কেমন চেঞ্জ লাগছে। নিধির কথা শুনে আদিল নিজেকে কন্ট্রোল করে আতিয়াকে বলল, ক্ষমা করো, আমাকে জোর করতে এসেছো না। আমাকে কেউ জোর করলে আমার সেইটা পছন্দ না। আতিয়া কষ্ট পেও না বোন, আদিল তোমার সাথে এমন ব্যবহার করতে চাইনি, ওই রাগের মাথায় এমন করছে। তুমি প্লিজ কান্না করো না, আদিল ওর সাথে যাও না, ওই তোমাকে এত করে বলছে, যাও, ওই তোমাকে দেখিয়ে দিবে। পারবো না। আদিল কথাগুলো বলে বারান্দায় চলে গেল। আদিল বারান্দার দরজা বন্ধ করে দিয়ে বসে থেকে বাহিরের দিকে তাকিয়ে থাকলো। আদিল আকাশের দিকে তাকিয়ে থাকতে থাকতে আদিলের চোখের কোণায় পানি জমে গেল। 10টার দিকে আদিল নিধির সাথে নিচে খেতে গেল। আদিল সোজা ওর চেয়ারে বসলো। নিধি অবাক হয়ে বলল, আদিল এখানে বসো না, ওই চেয়ার ম্যামের ছোট ছেলের, ওই চেয়ারে কেউ বসে না। থাক, সমস্যা নাই। তোমার হাজবেন্ডকে আমার মেয়ে ভাই বলে, সেখানে সন্তানের মতো তো। ধন্যবাদ ম্যাম, আদিল এখানে বসো। ওখানে থাক দাদু ভাই, উঠতে হবে না। কেউ আর কিছু বলল না। সবাইকে খাবার দিতে লাগলো। কাজের বুয়া আদিলের প্লেটে সবকিছু বেছে দিল। নিধি অবাক হয়ে তাকালো। হঠাৎ করে একটা বিড়াল এসে আদিলের কোলের উঠে বসলো। আদিলের ম্যামা করে আদিলের মুখের দিকে যেতে লাগলো। আদিল বিড়ালটাকে জড়িয়ে ধরে চুমু খেলে নিধি অবাক হয়ে গেল। সবাই হাসি দিল। বিড়ালটা আদিলকে পেয়ে খুশিতে ওর কাঁধে উঠতে একবার গলা জড়িয়ে ধরছে, একবার মুখের কাছে যাচ্ছে। আদিল বলে ওঠে, পিলু এখানে বসো, আমি তোমাকে খাওয়াই দিচ্ছি। আদিলের কথা শুনে বিড়ালটা কোলে বসলো। আদিল মাংস ছাড়িয়ে দিতে লাগলো আর বিড়াল খেতে লাগলো। রাহি বলে ওঠে, ভাইয়া তুমি এই বিড়ালকে কিভাবে পোষ মানালে? আমি অনেকবার কোলে নিতে চাইছি, আমাকে খামচে দিচ্ছে, আর তোমার কথা মতো ওই কত সুন্দর করে বসে আছে। আসলে তো পিলুকে অনেকবার আমি নেওয়ার চেষ্টা করছি, আমাকে দেখে পালিয়ে গেছে, অথচ ওই যেইভাবে তোমার কোলে আসলো, তোমাকে যেভাবে ট্রিট করলো, মনে হচ্ছে অনেক আগে থেকেই ওই তোমাকে চেনে। এতদিন তোমার অপেক্ষাই ছিল ও। আরে কি যে বলো না, খাও তো। আদিল বিড়ালকে মাছ মাংস দিতে লাগলো আর নিজে খেতে লাগলো। আদিল খাওয়া শেষের দিকে মম বলে ওঠে, পায়েস খেয়ে যাও। ওইসব আমি খাই না। ভাইয়া তুমি তো। আতিয়ার কিছু বলার আগে নিধির দিকে চোখ গেলে চুপ হয়ে গেল। আদিল উঠে চলে গেল। 6 দিন পর আদিল বাইকে বসে আছে। নিধি আদিলকে বলছে, ওই যান, চলো না ভেতরে, এখানে কতক্ষণ দাঁড়িয়ে থাকবো? কথা বলবো না, যাবো না, তুমি যাও। আচ্ছা বাবা, সরি, আর বলবো না, তুমি যা মন চায় তাই করো, আর বলবো না। কোনো মেয়ের সাথে কথা বলতে নিষেধ করবো না, আচ্ছা? তুমি যাও, আমি যাব না। কিছু হইলে আমার উপরে চিল্লাবে। আর চিল্লাবো না, সরি, শুধু কিছু কথা বলে নিব, তারপর বাসায় যাব। চলো, স্যারের ওয়াইফ তোমাকে দেখতে চাইছে, প্লিজ চলো। আদিল নিধির কথা শুনে যেতে লাগলো। আদিল নিধির সাথে বাসার ভিতরে চলে গেল। আদিল বসার ঘরে গেলে আদিল চমকে গেল। রূপা নিধিকে জড়িয়ে ধরে বলল, কেমন আছো নিধি? আলহামদুলিল্লাহ ভাবি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, বসো। নিধিকে বসতে দিয়ে রূপা আদিলের দিকে চোখ গেলে রূপা চমকে গেল। নিধি বলে ওঠে, আদিল এদিকে আসো। আদিল? জি ভাবি, এটা আমার হাজবেন্ড আদিল। আদিল বসো। আসসালামু আলাইকুম ভাবি। ওয়ালাইকুম আসসালাম, বসেন। রূপার কথায় আদিল বসলো। রূপা কাজের লোককে উদ্দেশ্য করে বলে ওঠে, আন্টি 1 কাপ কফি আর 2 কাপ চা। আমি কফি খাই না। আদিল কি বলো, উনি নিজের জন্য নিয়ে আসছে। সরি। আমার জন্য না, আমি আপনার জন্য আনতে চাইছি। আপনি কফি খান না? না। ভেরি ইন্টারেস্টিং তো। এখানে কতক্ষণ থাকবে? বাসায় যাবে? মাথা ব্যথা করছে নিধি। কফি খান, ঠিক হয়ে যাবে। ভাবি কি জন্য ডাকতেছিলেন বলেন? একটু আড্ডা দিতে ডাকছিলাম, তা তো দেখি হাজবেন্ড নিয়ে অনেক ব্যস্ত হয়ে গেছো। ওই মানে ওই আর কি ভাবি?
আজকে থাকো, হাজবেন্ড নিয়ে এসেছো, এতে অনেক খুশি হয়েছি। আজকে যেতে পারবে না, খাবার খেয়ে তারপর যাবে। সরি ভাবি, সময় নাই, আমাদের যেতে হবে। নিধি চলো, মাথা ব্যথায় ভালো লাগছে না কিন্তু। এক কাপ কফি খাইলে তো তোমার মাথা ব্যথা কমে যায়। কফি খাইলে কখনো মাথা ব্যথা কমে? এটা কোন ডাক্তার বলছে? আমি ওইসব কফি খাই না। ভালো থাকবেন। আদিল নিধিকে নিয়ে বাসা থেকে বের হয়ে গেল। নিধি রেগে বলে ওঠে, এটা কি করলে? এটা কি ঠিক করলে? ভাবির সামনে আমাকে এইভাবে টেনে নিয়ে এসে ঠিক করলে? ভাবি মনে মনে কি ভাবছে? ব্যাককলের মতো কাজ করো। আমার ভালো লাগছে না, আমি এখানে থেকে সময় নষ্ট করতে চাই না। বাসায় গেলে তোমার কোলে শুয়ে থাকলে তাও শান্তি লাগবে। চলো বাসায় যাই। নিধি আর কিছু না বলে আদিলের সাথে বাইকে উঠে পড়লো। নিধি রাগ হতে লাগলো। আদিল নিধির মুখ আয়নাতে দেখতে লাগলো। আদিল কিচ্ছু বলল না। আদিল নিধিকে নিয়ে বাসায় চলে গেল। আদিল বাইক থামাতে নিধি বাইক থেকে নেমে সোজা চলে গেল। আদিল বাইক থামিয়ে নিধির পিছন পিছন যেতে লাগলো। আদিল নিধিকে বলতে লাগলো, নিধি রাগ করছো? আদিলের কথা শুনে নিধি কিছু না বলে চুপচাপ হাঁটতে লাগলো। আদিল নিধিকে ডাকতে লাগলো। আদিলের কথায় নিধি কোনো সাড়া শব্দ করলো না। দুইজন ভিতরে ঢুকলো। ভিতরে ঢুকতে আদিল চোখ বড় বড় করে ফেলল। আদিল নিধির আগে দৌড়ে গিয়ে আতিয়ার দুই বাহু ধরে আদিল বলে ওঠে, বনু কি হয়েছে তোমার? বনু তোমার মাথায় কি হয়েছে? তোমার হাতে পায়ে মাথায় ব্যান্ডেজ কেন? কি হয়েছে তোমার? এভাবে কান্না কেন করছো? আমাকে খুলে বলো কি হয়েছে। আদিলকে এত উত্তেজিত হতে দেখে নিধি ওর আম্মু অবাক হয়ে তাকালো। আতিয়া কান্না করতে করতে বলে, তুমি শুনে কি করবে? তুমি তো আর আমার ভাই না। আমার ভাই হইলে তো বলতাম। আতিয়া থাপ্পড় মারবো। কি হয়েছে বলো? এই অবস্থা কিভাবে হইল? আমাকে ছাড়ো। আমার যাই ইচ্ছে হোক তাতে তোমাদের কিছু যায় আসে না। আমি তো খারাপ মেয়ে, আমার দোষের আমার এই অবস্থা হয়েছে। আতিয়া, আমার প্রশ্নের উত্তর দাও। ছাড়ো আমাকে, আমি খারাপ মেয়ে, আমার মৃত্যু কেন যে হলো না? আতিয়ার কথা শুনে আদিল নিজের রাগ কন্ট্রোল করতে না পেরে গালে সজোরে থাপ্পড় মেরে দিল। আতিয়া কান্না করতে করতে আদিলকে জড়িয়ে ধরে ফুপিয়ে ফুপিয়ে কেঁদে বলল, ভাইয়া, আমাকে সোহেল ভাই ডেকে নিয়ে গিয়ে আমার সাথে। কথাগুলো বলে আতিয়া কান্না করতে লাগলো। আদিল হাত মুঠো করে ফেলল। আদিলকে রেগে যেতে দেখে কেউ কিছু বলবে আদিল বলে ওঠে, রাহেলা চৌধুরী, এই রাহেলা চৌধুরী কোথায় আপনি? ভাইয়া, আম্মুকে এভাবে ডাকছো কেন? ভাইয়া শান্ত হও, দোষটা আমার ছিল। আমি ভাইয়ার কাছে গিয়ে ভুল করেছি। আমি জানতাম ভাইয়া ভালো না, তারপরও কেন যে ওনার কাছে গিয়েছিলাম। রাহেলা চৌধুরী কোথায়? আদিলের চিৎকার শুনে সবাই বসার ঘরে আসলো। নিধি বলে ওঠে, আদিল কি হচ্ছে? ম্যামের নাম ধরে ডাকার সাহস কোথায় পেলে? চুপ করো। তুমি কি নিজের জীবন শেষ করতে চাচ্ছ নাকি? কি হয়েছে? এভাবে ডাকছো কেন? আদিল, আমার নাম ধরে ডাকছো দিন দিন কি? চুপ করেন, আপনার মুখে কোনো ডায়লগ শুনতে চাই না। আতিয়ার এই অবস্থা করার সাহস কোথা থেকে পেল? আর আপনারা সবাই চুপ করে বসে আছেন। আপনারা কিছু করবেন নাকি আমি কিছু করব? আদিল, সব বিষয়ে নাক না গলানো ভালো। এই আতিয়া দোষ আছে। ওই ছেলেদের গা ঘেঁষে চলে তো, ছেলেরা কি করবে? রাফির কথা শুনে আতিয়া ঘৃণ্য কান্না করতে করতে বলে, ভাইয়া, এইটা বলতে পারলে? আমি তোমার বোন, আর তুমি আমাকে এমন জঘন্য অপবাদ দিতে পারলে? আপনাদের ফ্যামিলির মাঝে আমার কথা বলা উচিত না, বাট না বললেই নয়। ওই ছেলেটা আসলে অনেক খারাপ। আমাকে অনেকবার বাজে ব্যবহার করেছে। আজকে নিজের কাজিনের সাথে জোর জবরদস্তি করেছে। আর কয়েকদিন পর কি করবে? আর তুমি আতিয়াকে এইভাবে বলতে লজ্জা করছে না? কি তোমার সাথে বাজে ব্যবহার করছে? আর আমাকে একবারও তুমি বলো নাই? আদিল, ওদের পাওয়ার অনেক। আমরা মধ্যবিত্ত, আমাদের ঝামেলা করা মানায় না। ওদের সাথে পারা সম্ভব না। মিথ্যা মামলায় ঢুকিয়ে দিতে 1 সেকেন্ডও সময় লাগে না। ঠিক বলছো। তার মামলা তো রাহেলা চৌধুরী নিবে। উনি তো অনেক ভালো উকিল। তা ম্যাম, আপনার মেয়ের সাথে অসভ্যতা করছে, কেমন লাগছে? ম্যাম, খুব তাড়াতাড়ি আপনি একটা কেস পাবেন। আদিল, এসব কি বলছো? খুন হবে 4টা। আদিল, মমের কণ্ঠ শুনে আদিল রেগে বলে, খবরদার রাহেলা চৌধুরী আমার উপরে চিৎকার করবেন না। আদিল, কি করছো এসব? উনি তোমার গুরুজন। নিধি, তুমি রুমে যাও রাহিকে নিয়ে। তুমি চলো। কি শুরু করেছো? শুরু আমি করি নাই, সব করছে এই রাহেলা চৌধুরী আর রায়হান চৌধুরী। রায়হান চৌধুরী মানে? সে কে আর কিসের শুরু করছে? কি যাতা বলছো তুমি? কেউ না।
আদিল কথাগুলো বলে চলে যেতে নিবে তখনই রাহি বলে ওঠে, দুলা ভাই, তিথি আন্টি কল করেছিল। আচ্ছা নিধি, আমাকে একটু ঢাকা যেতে হবে, আন্টির মেয়ে অনেক অসুস্থ। নোভার কি হয়েছে? আদিলের মমের মুখ থেকে নোভা নাম শুনে নিধি অবাক হয়ে গেল। নিধি বলে ওঠে, আপনি চেনেন? নিধি, রুমে চলো তো। আদিল, রাগ কন্ট্রোল করতে শিখ। তুই যা শুরু করছস তাতে কিন্তু খুব খারাপ হবে। রাফির কথা শুনে আদিল হাত মুঠো করে পিছনে ঘুরে রাগী লোক নিয়ে তাকিয়ে বলে, কিসের খারাপ হবে বলো আমাকে, কিসের খারাপ হবে? আমাকে তুই খারাপ হওয়া শিখাস? আর কি খারাপ হওয়ার বাকি আছে? তুই যে একটা কাপুরুষ সেটা তুই জানোস? মেয়েদের নিয়ে ফুর্তি করে জীবন পার করতেছস, মরার তো আর ভয় তোর মাঝে নাই। নিজের বোনের শরীর অন্য কেউ স্পর্শ করছে, তোর গালে লাগে না? তুই বলস বোনের দোষ? বোঝ তুই কি ধরনের কাপুরুষ। আমি যদি কিছু করি তোর মম গিয়ে আমার বিরুদ্ধে গিয়ে কেস লড়বে, শুধুমাত্র নিজের স্বার্থের জন্য। আদিল, এইদিকে তাকাও। কে তুমি? কি বলছো? তোমার এই রূপ আমি চিনতে পারছি না। রাফি তোমার বয়সে বড়, তুমি তাকে তুই বলছো। এত বেয়াদবি কিভাবে করতে পারছো? আর তুমি ম্যামের নামও ধরে ডাকছো, কাহিনী কি? তুমি কি আগে থেকে ওনাকে চিনতে? আমি কাউকে চিনি না, ওনাদের সাথে না আছে কোনো সম্পর্ক আর না আছে কোনো পরিচিতি। জাস্ট হেট ইউ রাহেলা চৌধুরী। আদিল কথাগুলো বলে রাহেলা চৌধুরী রুমের দিকে গেল। আদিল রুম থেকে কয়েকটা চাবি বের করে কাজের মহিলার হাতে চাবিটা দিয়ে বলল, আমি বাহিরে যাচ্ছি, এসে যেন ওই রুমটা পরিষ্কার পাই। নিধিকে কিছু বলার সুযোগ না দিয়ে আদিল বের হয়ে গেল। নিধি আদিলের মমের কাছে ক্ষমা চাইতে লাগলো। আদিলের মম বলে, নিধি যাও রুমে, ক্ষমা চাইতে হবে না। আদিলের মম চলে গেল। নিধি রুমে চলে গেল। নিধির পিছনে ওর আম্মু গেল। নিধির আম্মুকে দেখে নিধি বলে ওঠে, আম্মু কিছু বলবে? নিধি, একটা কথা বলার ছিল। কি কথা? নিধি, আজকে কি হয়েছে শুনবে? আবার কি হলো? কিছু ভালো লাগছে না আম্মু, বলো কি হয়েছে? নিধির আম্মু কিছু বলবে তার আগে নিচে থেকে চিল্লাপাল্লার শব্দ আসলো। নিধি ওর আম্মু দৌড়ে চলে গেল নিচে। নিচে গিয়ে দেখে আদিলের মাথা দিয়ে রক্ত পড়ছে। নিধি দৌড়ে গিয়ে কান্না করতে করতে বলল, আদিল, তোমার কি হয়েছে? আদিল, তোমার মাথা ফাটলো কিভাবে? আদিল, এখানে বসে বাপ। আদিলকে ধরতে যাবে, সাথে সাথে আদিল ওর মমের হাত এক ঝটকায় সরিয়ে দিয়ে বলল, খুশি হয়েছেন? আমার রক্ত ঝরছে, আপনি অনেক খুশি তো? আদিল, এসব কি বলছিস? তোর রক্ত দেখে আমি কিভাবে খুশি হব? নাটক করবেন না। ভাইয়া, তুমি এখানে বসো। ভাইয়া, মমের সাথে কথা বলা লাগবে না। ভাবি ভাইয়াকে এখানে বসান না প্লিজ। ভাইয়া মাথা থেকে অনেক রক্ত পড়ছে। আতিয়া কথাগুলো কান্না করতে করতে বলে। নিধি অবাক হয়ে গেল। নিধি আদিলকে সোফায় বসিয়ে দিল। আতিয়া দৌড়ে ফার্স্ট এইড বক্স নিয়ে আসলো। নিধি আতিয়ার হাত থেকে ফার্স্ট এইড বক্স নিয়ে এসেছে। যেই আদিলের মাথায় রক্ত পরিষ্কার করতে যাবে, সাথে সাথে তুলি এসে নিধির হাত থেকে তুলো নিয়ে মুছতে লাগলো। আদিল রাগে সোফা খামচি দিয়ে ধরলো। আদিল ওর মমের দিকে তাকিয়ে আছে। রাফি সদর দরজা দিয়ে ভেতরে ঢুকে দৌড়ে এসে বলে, আদিল, তুই ঠিক আছিস? তুই ওই এলাকায় কেন গেছিলি? ওই এলাকাতে যাওয়া নিয়ে কথা না, তোদের আদরের প্রাণপ্রিয় মানুষগুলো আমার এই হাল করছে, এতে তোর মম তো অনেক খুশি মনে হচ্ছে। আদিল, জাস্ট শ্যাট আপ। আপনি আমার নাম মুখে নেবেন না, আপনাকে দেখলে আমার ঘৃণা হয়। উফ আল্লাহ, কেন যে আমাকে আপনার মতো মহিলার গর্ভে দিয়েছিল? আমি যে কি পাপ করছিলাম আল্লাহ ভালো জানে। আদিলের কথা শুনে নিধি ওর আম্মু রাহি অবাক হয়ে গেল। নিধি আদিলের দিকে তাকিয়ে বলল, আদিল, এটি কি বললে? ওনার গর্ভে জন্মগ্রহণ করেছো মানে? আদিল নিধির কথা শুনে চুপ হয়ে গেল। নিধি আদিলকে বলল, আদিল, চুপ করে আছো কেন? এসব কি বলে? তুমি ওনার গর্ভে জন্মগ্রহণ করেছো মানে তুমি এতিম না? আদিল চুপ করে থাকলে রাফি বলে ওঠে, কিসের এতিম? ওই আমার ছোট ভাই আদিত্য চৌধুরী আদিল। রাফির কথা শুনে নিধি ও রামু অবাক হয়ে গেল। নিধি আদিলের পাশ থেকে উঠে পড়ল। আদিল তুলির হাত এক ঝটকায় সরিয়ে দিয়ে বলল, নিধি, আমি জানি তোমার রাগ হচ্ছে আমার উপরে। নিধি, আমি এই বাড়ির সন্তান হইলে আমি ওনাকে মা হিসেবে মানি না। আমি এই ফ্যামিলির মানুষকে পছন্দ করি না। আমি একা বড় হয়েছি, আমি এতিম বলেছি, এটা মিথ্যা। আমার সব থেকেও নাই। আর কত মিথ্যা বলেছো আমায়? তুমি এত বড় ঘরের ছেলে হয়ে আমাকে কেন বিয়ে করলে? নিধি, আমি তোমাকে বিয়ে করেছিলাম একটা কারণে। আমি তোমাকে এখন যা বলবো তাতে তুমি রেগে যেতে পারো। কি এমন কথা যে আমি রেগে যাব? রাফি ভাইয়া
তোমাকে সত্যি করে ভালোবাসতো, আর আমি আগে থেকে জানতাম তুমি ভাইয়ার গার্লফ্রেন্ড। আমি তোমার উপরে নজর রাখতাম। ভাইয়া উপরে রাগ করে আমি তোমাকে পটিয়ে বিয়ে করি, আর তোমার আর ভাইয়ার মাঝে আমি ভুল বোঝাবুঝি সৃষ্টি করেছিলাম। তোমাদের সম্পর্ক নষ্টের মূল কারণ আমি করছিলাম। সব এডিট করে ভাইয়াকে পাঠাতাম, আর তুমি কোথায় কি করতে আমি সব কিছু ফেক অ্যাকাউন্ট দিয়ে ভাইয়াকে জানাতাম আর ঝামেলা বাঁধিয়ে দিতাম। আদিলের কথা শুনে নিধি রাফি দুইজন রাগ কন্ট্রোল করতে পারল না। দুইজন আদিলের গালে দুই দিক থেকে থাপ্পড় মারল। রাফি রেগে আদিলের কড়া ধরে বলল, তুই আমার সাথে এমন কেন করলি? তুই সব জেনে কেন ওর সাথে আবার ঝামেলা করে দিলি? আমার সাথে কেন এমন করলি? আদিল, তুই এত শয়তান! তুমি কিভাবে এটা করলে? আমি তোমাকে কতটা বিশ্বাস করতাম, আর তুমি কিনা আমাকে এভাবে ঠকালে। তুমি আমাকে কখনোই ভালোবাসো নাই। প্রতিনিয়ত তুমি আমাকে মিথ্যা ভালোবাসা দেখিয়েছো আর প্রতিনিয়ত ঠকিয়েছো। ভাইয়া কলার ছাড়, আমি যা করছি ঠিক করছি। তুই আমার লাইফ থেকে আমার প্রিয় জিনিসগুলো কেড়ে নিয়েছিস, আমিও তোর থেকে তোর প্রিয় মানুষকে কেড়ে নিয়েছি, সমান সমান। আদিল কথাগুলো বলে হাসতে লাগলো জোরে জোরে। রাফি মুখে ঘুষি মারলো নিধির। চোখের পানিগুলো টপ টপ করে গড়িয়ে পড়লো। আদিলের ঠোঁট কেটে রক্ত পড়তে লাগলো। আদিল হাসতে হাসতে বলে, যত মানুষ তোর ছটফটানি আমার মনকে শান্তি দেয়। আমি যেমন আমার ড্যাডকে তোর কারণে হারিয়ে ফেলছিলাম, এখন তুই আমার কারণে তোমার ভালোবাসার মানুষকে হারিয়ে ফেলছিস। তোর ভালোবাসার মানুষ আমার বউ, আমি ওকে স্পর্শ করছি, আমি ওকে আমার করে নিয়েছি। আদিল কথাগুলো বলে জোরে জোরে হাসতে লাগলো। রাফি রেগে বলে ওঠে, তুই আমার সাথে এমন করে ঠিক করস নাই। আমি ড্যাডকে ভালোবাসি নাই। আমি কি জানতাম ড্যাড আমার আইসক্রিম আনতে গিয়ে অ্যাক্সিডেন্ট করে মারা যাবে? আমি কি জানতাম যে আমার বায়নাটা তার জীবনে কাল হয়ে দাঁড়াবে? আমিও ড্যাডকে ভালোবাসতাম। ড্যাডকে হারানোর কষ্ট আমার মাঝে আছে আদিল। আমি প্রতিনিয়ত ড্যাডের মৃত দায় করি। আমি উপরে যেমন দেখাই, ভিতরে ভিতরে আমি শেষ হয়ে যাচ্ছি। যে মানুষটা আমাকে প্রতিনিয়ত আমাকে গড়িয়ে ওঠার চেষ্টা করাতো, যে আমাকে সবকিছুতে সামলে নিত, তুই সেই মানুষটার প্রতি আমাকে ঘৃণ্য করতে বাধ্য করলি। কেন এমন করলি? রাফি জোরে চিৎকার দিয়ে কান্না করতে লাগলো আর আদিলের কলার ধরে ঝাঁকাতে লাগলো। আদিল হাসতে লাগলো। তোর চোখের পানি আমার ভালো লাগছে, তুই কান্না কর, অনেক ভালো লাগছে। আদিলের কথা শুনে রাফি মারতে যাবে। আদিল হাত ধরে বলল, একদম আমার শরীরে হাত তুলবি না, তাহলে হাত ভেঙে ফেলবো। তুই আমার থেকে ড্যাডকে কেড়ে নিয়েছিস, আমি তোর থেকে নিধিকে সমান সমান। সো চিৎকার করিস না, বড় ভাই বড় ভাইয়ের মতো থাক। নিজের ভালোবাসার মানুষকে ভাবি বলে ডাকবি, শুনতে ভালো লাগবে। আদিল কথাগুলো বলে রাফিকে সরিয়ে দিয়ে হাসতে হাসতে চলে যেতে নিলে নিধি আদিলের হাত ধরে টান দিয়ে সামনের দিকে ঘুরিয়ে থাপ্পড় মেরে দিল। আদিল গালে হাত দিয়ে নিধির দিকে তাকালে নিধি বলল, আমি সবকিছু বুঝলাম। রাফির জন্য তুমি তোমার ড্যাডকে হারিয়েছো। তোমার ভাই খুব খারাপ মানুষ, তার উপরে তুমি প্রতিশোধ নিয়েছো। কিন্তু আমি তোমার কি ক্ষতি করেছিলাম? আমার উপরে তুমি কিসের প্রতিশোধ নিলে? আমার জীবন থেকে আমার সুখের লাইফটা কেড়ে কেন নিলে? আমার যেখানে আনন্দ সুখ ছিল সেই জায়গাটা কেন কেড়ে নিলে? কেন আমার সাথে এমন করলে বলো? নিধি কথাগুলো জোরে চিৎকার দিয়ে বলল আর কান্না করতে লাগলো। আদিল নিধির দিকে তাকিয়ে কি বলবে বুঝতে পারলো না। নিধির চোখের পানি মুছতে যাবে, নিধি এক ঝটকায় সরিয়ে দিয়ে বলল, আজ থেকে তোমার কোনো অধিকার নেই আমার চোখের পানি মোছার। তুমি কেন আমার সাথে করলে? আমি কি অপরাধ করেছি? আমার সাথে এমন কেন করলে? উত্তর দাও। নিধি কথাগুলো বলে জোরে ধাক্কা দিলে আদিল নিজেকে সামলে নিয়ে বলল, আমি তো তোমাকে ভালোই রেখেছি। আমার সাথে বিয়ে হওয়ার পর কি কখনো তোমাকে কাঁদতে দিয়েছি? তোমাকে কষ্ট পেতে দিয়েছি কি? জাস্ট শাট আপ। তুমি আমার সাথে প্রতিনিয়ত মিথ্যা ভালোবাসার অভিনয় করেছো। তুমি আমাকে ঠকিয়েছো। তুমি আমার সাথে এমন করে ঠিক করো নাই। তুমি আমার লাইফটা শেষ করে দিয়েছো। কারোর উপরে প্রতিশোধ নেওয়ার আগে একবার ভাবতে হয় আমি যেই কাজ করছি ওটা কি ঠিক হচ্ছে। আর তুমি কিসের প্রতিশোধ নিলে? রাফি কি ওর ড্যাডকে ভালোবাসে না? ওই ওর ড্যাডকে ভালোবাসতো। তোমার যেমন তোমার ড্যাডের প্রতি ভালোবাসা ছিল, ওরও ছিল। তুমি কি জানো ওই কতটা ভেঙে পড়েছিল? ওই নিজেকে কতবার শেষ করে দিতে চাইছে তুমি জানো? আর সেখানে তুমি কিভাবে পারলে ওর উপরে প্রতিশোধ নিতে? নিধির কথা শুনি সবাই রাফির দিকে তাকালো। আতিয়ে বলে ওঠে, ভাইয়া তুমি এমন নোংরা খেলা কিভাবে খেলতে পারলে? আমি তো তোমাকে ভালো ভেবেছিলাম। তুমি অন্তত সবার মতো না, কিন্তু এখন তো দেখছি তুমি রাফি ভাইয়ের থেকেও খারাপ। হ্যাঁ আমি খারাপ, আমার ভালো হওয়ার কোনো ইচ্ছে নাই। আমি খারাপ, খারাপই থাকবো। তুমি এমন কাজ কিভাবে করলে? চুপ,
আপনি আমাকে কিছু বলবেন না। আপনি সেম ক্যাটাগরি মানুষ। ড্যাড বারবার বলছিল সামনে দোকান থেকে কিনে দিব, কিন্তু আপনি শুনেন নাই। আপনি জোর করে পাঠিয়েছিলেন। ড্যাড সাথে রাগ দেখিয়েছিলেন। আপনি আর আপনার ছেলে মিলে আমার ড্যাডকে খুন করেছেন। আর আপনি তো এখন 1000 গুণ ভালো আছেন। ছোট চাচ্চুকে বিয়ে করে সুখে থাকেন। আপনাদের আল্লাহ সব সুখ দিয়ে দিক। আদিল, জাস্ট শাট আপ। আল্লাহ কার মৃত্যু কখন দিবে সেটা কেউ বলতে পারবে না। তোমার ড্যাডের মৃত্যু ওইভাবে ছিল না। আমার ড্যাডকে ইচ্ছে করে খুন করা হয়েছে। ড্যাড বেঁচে ছিল, বড় চাচ্চু আর তার শালা খুন করেছে। আদিলের কথা শুনে সবাই থমকে গেল। রাফি বলে ওঠে, আদিল, কথা বলতে বলতে লিমিটের বাইরে যাস না। বড় চাচ্চু তোকে কত ভালোবাসে, আর সেই তাকে খুন করবে? ওইটা একটা জাস্ট অ্যাক্সিডেন্ট ছিল। হুট করে ট্রাক চলে এসেছে, রাতে মারা গেছিল। ড্যাডের কাছে আমি ছিলাম, হসপিটাল আমি ড্যাডের পাশে ছিলাম। আমার হিসু পেলে আমি বাথরুমে গেছিলাম। বের হইতেই আমি দেখেছিলাম বড় চাচ্চু আর তার শালা মাস্ক পরাচ্ছে। তারা চলে গেলে আমি ড্যাডের কাছে গেলে দেখি ড্যাডের শরীর ঠান্ডা হয়ে আছে। আমি ড্যাডকে ডাকলে ড্যাড শুনে নাই। মম আসলে চিৎকার দেয়, ডাক্তার এসেছে, মৃত ঘোষণা করে। আদিল কথাগুলো বলে চোখের পানি ফেলতে লাগলো। সবাই অবাক হয়ে গেল। আদিলের মম আদিলকে ধরে বলল, আদিল, এসব কি বলছিস? আমাকে এসব আগে কেন বলস নাই? আমি তখন ওইসব কিছু বুঝি নাই। বড় চাচ্চু আমাকে নিয়ে যখন তারার বাসায় চলে যায়, আমি ভেঙে পড়েছিলাম দেখে আমাকে নিয়ে যে চলে যায়। 4 বছর পর আমি জানতে পারি চাচ্চু আর তার শালা বলছে তারা কিভাবে ড্যাডকে মেরেছিল। সেদিন তো রাসেল ভাইয়ার কেস তোমার হাতে আসে। আমি তোমাকে বারবার বলছিলাম ওর কেস লড়ো না, তুমি আমার কথা শুনো নাই। ওই কাজের মেয়েকে রাসেল ভাই সত্যিই ধর্ষণ করেছিল। আমি তখন না বুঝলে, এখন তো সব বুঝি। তুমি সেই দিন আমার কথা শুনো নাই, তাই আমার তোমাকে সহ্য হয় না। তুমি আমাকে ছোট বলে আমাকে অবহেলা করছো। আমার কথা তুমি শুনতে চাও নাই, তাই আমি তোমাকে ঘৃণা করি। আমি তোমাকে কিছু বলতে চাই না। আদিলের কথা শুনে মম আদিলের কাঁধে হাত দিয়ে বলল, তুই আমাকে আগে কেন খুলে বললি না? আমাকে পাত্তা দাও নাই। তোমরা আমাকে চুপ করিয়ে দিতে আর বলতে ওর ড্যাডের মৃত শোক কাটাতে পারছি না আমি। আদিল, কথাগুলো কি সত্যি? তোর কি মনে হয় আমি মিথ্যা কথা বলছি? আর এমন কি, আমি তো মমকেও সন্দেহ করতাম, বাট পরে অনেক খোঁজ খবর নিয়েছি। মম এইসব কিছু জানে না, বাট আমার রাগ হয় যে ওদের নিয়ে বেশি মাতামাতি করে। আদিল কথাগুলো বলা শেষ করতে সাইডে তাকালে দেখে ওর দাদিমা পড়ে যেতে নিলে আদিল দৌড়ে গিয়ে ওর দাদিমাকে ধরে ফেল। আদিলের দাদিমা বলে ওঠে, আমার সন্তানকে রায়হান খুন করেছে। দাদিমা শান্ত না হও, দাদিমা কান্না করো না। দাদিমা কান্না করতে করতে অজ্ঞান হয়ে পড়ে গেল। রাফি আদিল কোলে নিয়ে যেতে লাগলো। সবাই ওদের পিছন পিছন যেতে লাগলো। 5 দিন পর, আদিল, আমি তোমাকে ডিভোর্স দিতে চাই। এখানে তোমার মমও আছে, উনি তো উকিল। আশা করি উনি ভালো কোনো উকিল দিয়ে আমাদের ডিভোর্সটা তাড়াতাড়ি করিয়ে দিতে পারবে। নিধি, এসব কি বলছো? দেখো, আদিল ভুল করেছে, আমি মানছি, কিন্তু আদিল তোমাকে ভালোবাসে। ওর চোখ দেখলে বোঝা যায়। আমি কিছু শুনতে চাই না, আর দেখতেও চাই না। আমি মনে করি একটা সাইকোর সাথে সম্পর্ক রাখার থেকে সারা জীবন সিঙ্গেল থাকা ভালো। আমারও তাই মনে হয়। আমি যে সাইকো আমি বুঝে গেছি। তাই এই নাও ডিভোর্স পেপার, আমি সাইন করে দিয়েছি। তুমি সাইন করে নিও। আমি জানি আমার মতো সাইকোর সাথে তোমাকে মানায় না। আদিল কথাগুলো বলে পেপার সামনে দিলে নিধি থমকে গেল। নিধির বুকের ভিতরে কেঁপে উঠল। নিধি নিজের চোখের পানি কন্ট্রোল করে বলল, ধন্যবাদ। নিধি, আমি তোমাকে বিয়ে করতে চাই। তুমি কি করবে আমাকে বিয়ে? এইসব হচ্ছেটা কি? আদিল, তুই বৌমাকে ডিভোর্স দিচ্ছিস মানে? আমার মন চাইছে তাই। আর আমি বুঝি আসলে আমি সাইকো। সুস্থ মানুষ আমার সাথে থাকতে পারবে না। আদিল, তোমাকে যে যাই বলুক, আমি জানি তুমি সাইকো না, তুমি ভালো। তুমি মামাকে বেশি ভালোবাসতে, তোমার মনে আঘাত লাগছিল, তাই ওইটা মেনে নিতে পারো নাই, তাই তুমি এমন পাগলামি করছো। এই চুপ করো, তোমাকে আমার হয়ে কথা বলা লাগবে না।
নিধি আমার কথাটার উত্তর দিলে না। তোমার যদি কোনো সমস্যা না হয় তাহলে আমিও তোমাকে বিয়ে করতে রাজি। নিধির কথা শুনে আদিলের বুকের ভেতরে ঢুক করে উঠল। আদিল মুখে হাসি রেখে বলল, যাক, ভালো লাগছে, তোমরা এক হয়ে যাও। আমি তো রাগের বশে অনেক কিছু করছি, তোমরা বিয়ে করে ফেলো। আর ভাইয়া তোমাকে ওই এখনো ভালোবাসে, মাঝে মাঝে তোমার জন্য ওর মন খারাপ হয়ে যায়, আমি বুঝি, বাট ওই কখনোই আমার সামনে স্বীকার দেয় নাই। আলহামদুলিল্লাহ। মম, নিধি তো আদিলকে এখন ডিভোর্স দিয়ে দেবে, আমাদের বিয়ের ব্যবস্থা করে দেন। নিধি, আমার মনে হয় তোমার কিছুদিন ভেবে কাজ করা উচিত। রাগের মাথায় কোনো সিদ্ধান্ত নিলে সেটা কখনোই ঠিক হয় না। আমার কিছু ভাবা লাগবে না, ডিভোর্স লেটার দিয়ে দিয়েছে। নিধি আর কিছু বলার আগে আদিল বলে, মম, আমি বের হচ্ছি। রাহি, পড়তে বসো, কয়েকদিন ধরে কিন্তু ফাঁকি দিচ্ছ। ভাইয়া, তুমি আমার আপুকে ছেড়ে দিলা? ভাইয়া, তুমি আমার আপুকে কষ্ট কেন দিলা? তোমাকে তো আপু কত ভালোবাসে, তাহলে কেন এমন করলা? তুমি কি আর আমার ভাইয়া হয়ে থাকবে না? আমি তোমাকে কি অনেক বিরক্ত করছি যার জন্য এমন করলা? রাহির কথা শুনে আদিল সবাই থ হয়ে গেল। আদিল রাহির কাছে গিয়ে রাহিকে বুকের সাথে জড়িয়ে ধরে কপালে চুমু দিয়ে বলল, না, তোমার জন্য কিছু হয় নাই। আমি তোমার ভাইয়া তোমার আছি, বাট তোমার আরেকটা নতুন দুলাভাই আসবে। ওই যে দেখতে পারছো, ওই ছেলেটা তোমার নতুন দুলাভাই হবে। তোমার আপু তাকে বিয়ে করবে। না, এটা আমি হতে দিব না। আমার দুলাভাই, আমার ভাইয়া, তুমি আর কাউকে হতে দিব না। এই, আপনি আমার বোনকে বিয়ে করবেন না। আমার বোনকে বিয়ে করলে আপনার খবর আছে। রাহি রেগে রাফিকে থুতু দিতে যাবে, সাথে সাথে আদিল মুখ চেপে ধরে বলে, ভাই, আমার এইভাবে বেয়াদবি করা লাগে না। উনি তোমার ভাইয়া হবে তো আমার থেকে তোমাকে অনেক ভালোবাসবে। আমি তো তোমাকে কত বকা ঝকা করছি, মাইরও দিয়েছি। ওই ভাইয়া তোমাকে মারবে না, বকাও দিবে না, অনেক ভালোবাসবে। আদিলের কথা শুনে রাহি হাত সরিয়ে কান্না করতে করতে আদিলকে জড়িয়ে ধরে বলে, আমার তোমাকে লাগবে ভাইয়া। আমি ওনাকে দুলাভাই হিসেবে চাই না। তুমি আমাকে মেরো, যা ইচ্ছে করো, কিন্তু আমি কিচ্ছু বলবো না। আমি মনোযোগ দিয়ে পড়াশোনা করব, তোমাকে একদম রাগাবো না ভাইয়া। তাও তুমি আমার দুলাভাই হয়ে থাকো। রাহির কান্না দেখে আদিলের চোখের কোণায় পানি চলে আসলো। নিধির আম্মুর চোখে পানি চলে আসলো। নিধির আম্মুর দিকে তাকালে আদিল বলে ওঠে, আম্মু, আপনি প্লিজ কান্না করবেন না। রাহিকে বোঝান না আমি মানুষটা ভালো না। আমি থাকলে কারো জীবনে সুখ আসবে না। আমি একটা সাইকো। আমার প্রিয় জিনিসের জন্য আমি মানুষ খুন করতে পারি হাসি মুখে। আমার মতো খারাপ মানুষ একটাও নাই, ওকে বুঝিয়ে নেন। আদিল, তোমাকে আমি নিজের সন্তানের মতো ভালোবাসছি। তুমি আমার মেয়ের সাথে এমন না করলেও পারতে। আমি খারাপ, আমি কখনই কাউকে সুখী রাখতে পারি নাই। আপনি চিন্তা করেন না, রাফি ভাইয়া নিধিকে অনেক ভালোবাসে। দুইজন একে অপরকে এত ভালোবাসা, সেখানে মিল হচ্ছে, সবার তো খুশি হওয়ার কথা। ওদের বিয়েটা দিয়ে দিয়েন। রাহি, রাগ করো না, আস্তে আস্তে দেখবে ওই ভাইয়া অনেক ভালো, তোমার প্রিয় হয়ে যাবে। ভাইয়া, ওর সাথে খারাপ ব্যবহার কখনো যেন করো না। নিধিকে, রাহি আম্মুকে দেখে রেখো। আর আই এম সরি, আমি তোমার সাথে সত্যি অন্যায় করছি, কিন্তু কি করব বলো? ছোট থেকে আমার ভিতরে ওই জিনিস চোখের সামনে ভাসে, আর মন বলে তোমরা জোর না করলে ড্যাড মারা যেত না। আদিল কথাগুলো বলে কান্না করে দিল। মম কাঁধে হাত দিতে আদিল বলে, মম, তুমিও আমাকে ক্ষমা করে দিও। চাচুকে বিয়ে করেছিলে, বিষয়টা আমি মেনে নিতে পারি নাই। সেই দিন রাগ, আবার বিয়ে করছো, সব মিলে আমার তোমার প্রতি ঘৃণা চলে এসেছিল। আমি কোনো কিছু বুঝতে চাই নাই। আমার মাথায় শুধু ঘুরপাক খেয়েছে, তোমাদের জন্য ড্যাড এমন হয়েছে। আদিল, তুই যা করছোস নিজের ভুল বুঝতে পেরে করছোস, বুঝতে পারছোস। আদিল, নিজের ক্ষতি করিস না। তুই এমন কিছু আর করিস না যে তোকে আমরা হারাই। আদিল, তুমি তোমার মমকে ভুল বুঝছো। তোমার মম বিয়ে করতে চায়নি, আমি জোর করে বিয়ে দিয়েছিলাম, কারণ তোমার মমের পাশে একজনকে দরকার ছিল। এত কিছু সামলানোর একার পক্ষে সম্ভব ছিল না তোমার মমের। আপনি আমাকে আগে কেন বলেন নাই?
আমি যতবার মমকে ঘৃণা করেছি কেন আমাকে বলেন নাই? তুমি কিছু শুনতেও চাও নাই, তোমাকে বলার চেষ্টা করলেও বলার সুযোগ দাও নাই। অতীতের কথা বাদ দাও তোমরা। আদিল, তুই পেপারটা ছিঁড়ে ফেল নিধি সাইন করার আগে। না মম, আমি আর ওদের আলাদা করব না। তুই আলাদা করবি না ভালো কথা। একটা কথা বুকে হাত দিয়ে বলতো, তুই কি নিধিকে একটু হইলেও ভালোবাসিস না? আর তোর কি মনে হয় এতদিনে নিধি তোকে ভালোবাসে নাই? শোন, তোরা এখন থেকে একে অপরকে অলরেডি ভালোবেসে ফেলছস। আমি কাউকে ভালোবাসি নাই, আমি কাউকে আর চাই না। প্রশ্নের উত্তর পেয়ে গেছো মম, বাদ দাও, চিন্তা করো না। তুমি ভাইয়া ওনার বিয়ে দিয়ে দাও। আর আমার লন্ডন পড়াশোনার সুযোগ পেয়েছি, আমি আগামীকাল চলে যাব। আমাকে তো একবার জানালেও না যে তোমার ওইখানে সুযোগ হয়েছে আর তুমি চলে যাবে। বলার প্রয়োজন মনে করি নাই, আমি আপনাকে বলে দিতাম। আর এমন কিছু হবে আমি জানি, তাই ক্যান্সেল করি নাই। আর ভাইয়া ভালো থাকো। আদিল কথাটা বলে চলে যেতে নিলে আতিয়া বলে ওঠে, কোথায় যাচ্ছ? চিন্তা করো না, ফিরে আসবো আগামীকাল ফ্লাইট। আদিল কথাগুলো বলে চলে গেল। আদিল বাসা থেকে বের হলো 5 ঘন্টা পর। নিধি, তুমি মা হতে চলেছ, তুমি ডিভোর্স সাইন করো না। রাফি, তুই কি এখনো নিধিকে বিয়ে করবি? দেখ, তুই যদি ওকে বিয়ে করস তাহলে মাঝখানে তোর ভাতিজা ভাতিজি যেটাই হোক, ওর লাইফটা নষ্ট হয়ে যাবে। ওই কাকে বাবা বলবে? যদি তোকে ওই বাবা বলে, আদিলকে চাচা বলবে। আদিল শেষ হয়ে যাবে আস্তে আস্তে। তুই তো জানিস আদিল কতটা ইমোশনাল। নিজের সন্তানের মুখে চাচা ডাক শোনার ক্ষমতা ওর হবে না। নিধি রাফি কিছু বলবে, হঠাৎ করে আতিয়া চিৎকার দিয়ে মম মম বলে দৌড়ে রুমে এসে কান্না করতে করতে বলে, ভাইয়া। আতিয়া ফোনটার সামনে দিলে নিধি রাফি মম থমকে গেল। ভিডিওতে দেখতে পেল আদিলকে পুলিশে ধরছে। আদিল 3টা খুন করেছে। আদিল মুখে হাসি রেখে সবার প্রশ্নের উত্তর দিচ্ছে। একজন জিজ্ঞেস করছে, আপনি এই 3 জনকে কেন খুন করলেন? আর খুন করার পর নিজে কেন থানায় এসে ধরা দিলেন? আর আপনার ভিতরে কোনো অনুতপ্ত দেখতে পাচ্ছি না। আদিল লোকটার কথা শুনে বলল, ওদের মতো জানোয়ারদের খুন করতে পেরে নিজের ভিতরে ভালো লাগছে। আমি আমার প্রতিশোধ নিয়েছি। ওদের দেখতেই রক্ত মাথায় উঠে যেত। ওদের হাসি আমার জন্য বিষের মতো ছিল। বিষ শিশি সারা জীবনের মতো ফেলে দিলাম। এখন আমার ফাঁসি হইলেও আমার কোনো কষ্ট থাকবে না। এই সবাই আমার দিকে ক্যামেরা ধরেন, আমার একজনকে কিছু বলার আছে। আশা করি সেই এইটাই দেখবে। আদিলের কথা শুনে সবাই কানাঘুষো করতে লাগলো। আদিলের দিকে সবাই ক্যামেরা ধরলে আদিল বলে ওঠে, মম, আই এম সরি। তুমি জানো আমি ড্যাডকে নিজের জীবনের থেকেও বেশি ভালোবাসি। আমি আমার ড্যাডের মৃত্যুর প্রতিশোধ নিয়েছি। আমি একটা সাইকো। আমাকে নিয়ে টেনশন করো না মম, তুমি একদম কান্না করো না। আমার ফাঁসি হইলেও আমার কষ্ট হবে না। আজ রাতে আমার 20 বছর হবে মম। আমি 10 বছর ধরে শান্তিতে ঘুমাই নাই। তোমরা তো জানো আমি ড্যাডকে ছাড়া ঘুমাতে পারি না। আর তার বুকে ঘুম না আসলে আমার ঘুম হতো না। নিশি রাতে আমার চোখে পানি ছিল। আমি 10 বছরে একটু ঘুমাতে পারি নাই। ড্যাডকে মনে পড়তো, কষ্ট হইতো। আজ আমার ফাঁসি হইলে আমি শান্তিতে ঘুমাবো। আমার ভিতরে অনেক আনন্দ লাগছে। আমাকে নিয়ে একদম ভেবো না। আদিল কথাগুলো বলতে লাগলো। আদিলের চোখ দিয়ে অনবরত পানি বের হচ্ছে আর মুখে হাসি। সবাই থ হয়ে বসে পড়ল। মমের চোখের পানি গড়িয়ে পড়ছে। আদিল বলে উঠল, মম, আই লাভ ইউ। আমি তোমাকে মন থেকে ঘৃণা কখনোই করতে পারি নাই। তুমি আমার জন্মদাত্রী মা। তোমাকে ঘৃণা কখনোই করতে পারি নাই। আমি তোমাকে অনেক ভালোবাসি, কিন্তু তোমার কাছে যেতে চাইলে মনে হইতো সেই দিনের কথা। আর দুঃখিত, তোমার গর্ভে জন্ম নিয়ে ভালো সন্তান হতে পারি নাই। ভাইয়া আপু চাচুকে নিয়ে ভালো থাকো, আমাকে নিয়ে ভেবো না। আমি শান্তিতে ঘুমাবো মম। আদিলের কথা শুনে ওইখানে থাকা সবার চোখের পানি চলে আসলো। পুলিশরা নিজেরা অবাক হয়ে তাকিয়ে আছে, তাদের চোখেও পানি। আদিল চোখ মুছতে মুছতে বলল, উফ মম, এই চোখগুলো না অনেক বেইমান। আমার পানির মূল্য এত কম যে বের হয়ে যায়। কতবার বলি চোখের পানিগুলো বের হোস না, মানে না। মম, তুমি কিন্তু কাঁদবে না। আর মাই ডিয়ার ডাক্তার, আপনাকে একটা কথা বলবো। আমি আপনাকে ভালোবাসি না। আপনি বিয়ে করে নিয়েন। আপনাকে আমি কখনো ভালোবাসি নাই। সব অভিনয় ছিল। আমাকে ভেবে কান্না করেন না। আমি বেইমান আর একটা সাইকো। আমাকে নিয়ে কখনোই চোখের পানি ফেলেন না। আমি একটা মূল্যহীন ছেলে। আমাকে নিয়ে মোটেও কষ্ট পেয়ে চোখের পানি ফেলবেন না।
আদিলের কথাগুলো শেষ হতে আদিল ওইখানে মাথা ঘুরে পড়ে গেল। নিধির মম জোরে চিৎকার দিয়ে কান্না করে উঠল। নিধি বলে ওঠে, ওই আমাকে সত্যিই ভালোবাসলো না। ওই আমার কথা কেন ভাবলো না? আমি ওকে ভালোবাসি। ওই কি একটুও বুঝলো না? ওই কেন আমার সাথে এমন করলো? ওই কেন বুঝলো না আমি ওকে ছাড়া কিভাবে থাকবো? আমি রাগে বসে বলেছি ওকে ভালোবাসি না, আমি রাফিকে বিয়ে করব। ওই কি এতদিনে আমাকে একটুও বুঝলো না যে আমি মুখে যাই বলি সেটা সত্যি না? আমাকে কি একটুও বোঝার চেষ্টা করলো না? নিধি কথাগুলো বলে কান্না ভেঙে পড়ল। রাফি ওর মমকে ধরলে মম বলে ওঠে, আমি ওর কিছু হতে দিব না। রাফি, আমাকে নিয়ে চল। আমি ওর কিছু হতে দিব না। যত টাকা লাগে আমি দিব, তাও ওকে আমি কিছু হতে দিব না। মমের কথা শুনে রাফি গিয়ে নিয়ে গেল। নিধি কান্নায় ভেঙে পড়ল। নিধির আম্মু এসে নিধিকে সামলাতে লাগলো। এদিকে আদিলের জ্ঞান ফিরে দেখে ওর মম ওর সাথে দেখা করতে এসেছে 10 বছর পর। আয়ুষ, বাবা এদিকে আসো তো। জি বড়ব্বু বলেন। তোমার মম কি এসেছে বাসায়? না মামাম, আসবে আরো 1 ঘন্টা পর। ওকে, মম এখন নিয়ে আসো, নিধি হসপিটালে আছে। আদিলের মম আদিলকে নিয়ে বাসায় আসলে সদর দরজায় কলিং বেল চাপলে আয়ুষ খুলে দিল। আদিলের মমকে দেখে বলল, আপু তুমি সকাল সকাল কোথায় গিয়েছিলে? আমাকে না তোমার ঘোরানোর কথা ছিল। সরি দাদু ভাই, ভিতরে চলো। মম, এইটা কে? ভিতরে চলো, তারপর বলছি। আদিল ভেতরে গেলে আতিয়া আদিলকে দেখে দৌড়ে এসে জড়িয়ে ধরে সারা মুখে চুমু খেতে লাগলো। আদিলকে জড়িয়ে ধরে কান্না করতে করতে বলল, ভাইয়া তুমি এসেছো? ভাইয়া তোমাকে অনেক মিস করেছি ভাইয়া, আই রিয়েলি মিস ইউ ভাইয়া। আদিল আতিয়ার কপালে চুমু দিয়ে জড়িয়ে ধরে বলে, মিস ইউ টু বনু। পুপি তুমি এই লোকটাকে চিনো? কেউ নেই। আয়ুষের কথা শুনে আতিয়া বলে, আয়ুষ এটা তোমার। বলতে যাবে তখনই নিধিকে দেখে আতিয়া চুপ হয়ে গেল। নিধি বলে ওঠে, ওই তোমার চাচ্চু হয়। আয়ুষ রুমে চলো, আমার মাথা প্রচন্ড ব্যথা করছে, মাথায় হাত বুলিয়ে দিবে। ওকে মাম, আসছে। আসসালামু আলাইকুম চাচ্ছো, ভালো আছেন? আপনাকে তো আগে দেখি নাই, তাই চিনতে পারি নাই। ওয়ালাইকুম আসসালাম। মম, এটা কি? রাফি ভাইয়া আর নিধির ছেলে। আদিল আর কাউকে কিছু বলার সুযোগ না দিয়ে আয়ুষকে জড়িয়ে ধরে কপালে চুমু দিয়ে বলল, মাশাআল্লাহ। ধন্যবাদ চাচ্ছো। আচ্ছা আমি যাই, মম রেগে যাবে। আয়ুষ নিধির সাথে চলে গেল। আদিলের বুকের ভিতরে কষ্ট হতে লাগলো। আদিলের চোখে পানি টলমল করতে লাগলো। আদিলের হাত ধরে আতিয়ে বলে, ভাইয়া তোমার রুমে আয়ুষ থাকে, চলো তোমাকে অন্য রুমে নিয়ে আসি। আতিয়ার কথা শুনে আদিল কিছু বলল না। আতিয়ার সাথে যেতে লাগলো। একটা মেয়ে এসে বলল, আসসালামু আলাইকুম চাচু, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ ভালো, আপনি কেমন আছেন? আদিলের কথা শুনে মেয়েটা বলে, আমিও ভালো আছি, বাট আমি তো আপনার ছোট, আপনি আমাকে আপনি বলছেন কেন? না মানে আপনি চাচ্ছু বলেন তো, আপনাকে মমের মতো লাগছে। মমের মতো স্টাইল করেছে দেখে মনে হলো আপনাকে সম্মান করে ডাকা উচিত। আদিলের কথা শুনে পিচ্চি মেয়েটা ভ্রু কুচকে তাকালে আতিয়া বলে, হুমায়রা বুড়ি এভাবে তাকিয়ে আছো কেন? যাও নিচে, তোমার আপু এসেছে। আতিয়ার কথা শুনে মেয়েটা চলে গেল। আদিল বলে ওঠে, ওই মেয়েটাকে? রাফি ভাইয়ার মেয়ে। আতিয়ার কথা শুনে আদিলের কষ্ট বাড়তে লাগলো। আদিল বুকের বাম পাশে হাত দিয়ে নিজেকে শান্ত করে হাঁটতে লাগলো। আতিয়া রুম দেখিয়ে দিল। আদিল অতীতের কথা মনে পড়ে গেল। আদিল ভাবতে লাগলো, এই রুমে নিধির সাথে ফার্স্ট উঠেছিলাম, আজ ভাগ্য কি আবার এই রুমে আসলাম, অথচ একা। নিধি আজ অন্য কারো বউ, যাকে নিয়ে সুখে শান্তিতে সংসার করার কথা ছিল, আজ সেই অন্য কারো বাচ্চার মা, অন্য কারো বুকে শান্তিতে ঘুমায়। আদিল কথাগুলো ভাবতে ভাবতে চোখের পানি গড়িয়ে পড়ার আগে মুছে ফেলল। আতিয়া বলে ওঠে, ভাইয়া যাও ফ্রেশ হয়ে নাও, আমি তোমার জন্য খাবার রেডি করতে বলি। আতিয়া কথাগুলো বলে চলে গেল। আদিল পুরো রুম দেখতে লাগলো আর ভাবতে লাগলো, 10 বছরে কত কিছু পরিবর্তন হয়ে গেছে, শুধু বদলাতে পারলাম না নিজেকে। যার স্মৃতি নিয়ে 10টা বছর থাকলাম, সেই মানুষটাকে কিভাবে অন্যজনের কাছে দেখব। আল্লাহ আমাকে ধৈর্য ধরার তৌফিক দেন। আদিল কথাগুলো বলে চোখের পানি ফেলতে ফেলতে খাটের উপরে বসে পড়ল। হাত দিয়ে মুখ চেপে বসে থাকলো। হঠাৎ করে কারো পায়ের শব্দ শুনে সামনে তাকাতে দেখে নিধি দাঁড়িয়ে আছে। আদিল নিধিকে কিছু না বলে চোখ মুছে ফেলল। নিধি আলমারি থেকে জামা কাপড় নিয়ে ওয়াশরুমে চলে গেল। আদিল অবাক হয়ে তাকালো। নিধি গোসল করে ড্রেস চেঞ্জ করে ওয়াশরুম থেকে বের হয়ে সোজা চলে গেল। আদিল ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে বারান্দায় চলে গেল। নিচ থেকে আদিলকে ডাকলে আদিল নিচে চলে গেল। নিচে গেলে রাহি দৌড়ে এসে আদিলকে জড়িয়ে ধরে কান্না করতে করতে বলে, ভাইয়া তুমি 10 বছর কোথায় ছিলে? ভাইয়া
তুমি এতদিন আমাদের ছেড়ে কিভাবে থাকতে পারলে? ভাইয়া, তুমি প্লিজ আমাদের ছেড়ে আর চলে যেও না। আমি তোমাকে অনেক মিস করেছি ভাইয়া। রাহির কথা শুনে আদিল রাহিকে নিজে থেকে ছাড়িয়ে চোখ মুছে দিতে লাগলো আর অবাক দৃষ্টিতে তাকিয়ে বলল, মাশাল্লাহ, এটা কি সেই রাহি? এত বড় হয়ে গেছে, মাশাল্লাহ। গার্লফ্রেন্ড কয়টা পটিয়েছো? আদিলের কথা শুনে রাহি লজ্জা পেয়ে সবাই হেসে দিল। নিধির আম্মু আদিলকে জড়িয়ে ধরলো। আদিল নিধির আম্মুর সাথে কুশল বিনিময় করলো। আয়ুষ অবাক হয়ে তাকিয়ে বলল, নানু ভাইয়া, তোমরা এই চাচুকে চিনো? আমি তো চিনতে পারি নাই। আগে কি কখনো এখানে এসেছিল? চাচু? কে চাচু? আয়ুষ, এটা তোমার চাচু না। মম তো বলেছে এটা আমার চাচু হয়। তুমি আবার বলো আমার চাচু না, তাহলে আমার কি হয়? আয়ুষ, এটা তোমার বাবা। নিধির আম্মুর কথা শুনে আদিল থমকে গেল। আয়ুষ অবাক হয়ে বলল, আমার বাবা তো হারিয়ে গেছে। মম বলছে উনি কিভাবে আমার বাবা হবে? আম্মু কি বলেন? আয়ুষ আমার ছেলে মানে? আয়ুষ তো রাফি ভাইয়ার ছেলে না? আরে ধ্যাত, আমি রাফি আব্বুর ছেলে কেন হব? আমার আব্বুর নাম তো আদিত্য চৌধুরী আদিল। আদিল অবাক হয়ে গেল। আদিল নিধির দিকে তাকালে নিধি অন্যদিকে চোখ সরিয়ে নিল। আদিল বলে ওঠে, নিধি, আয়ুষ আমার আর তোমার সন্তান। ওই আমার সন্তান, আর কারো না। আমি ওর বাবা, আমি ওর মা। তুমি ভাইয়া বিয়ে করো নাই? না, নিধি তোকে ভালোবাসে। আর যেদিন তুই ওই কাজটা করিস সেদিন আমরা জানতে পারি আয়ুষ নিধির পেটে। সেখানে তুই এমন কাজ করে নিয়েছস যে তোমাকে জানানো কেন সুযোগ ছিল না। তোকে নিয়ে দৌড়াদৌড়ি করতে করতে ভুলে যাই। জরিমানা দিয়ে তোকে 10 বছরের জেল করা হয়। এই 10 বছরের নিধি একা লড়াই করেছে তার সন্তান নিয়ে। আমরা সবাই জানে তোর ফাঁসি হয়ে গেছে। আমরা কাউকে কিছু বলি নাই। আয়ুষ আমার সন্তান। আদিল দৌড়ে গিয়ে আয়ুষকে জড়িয়ে ধরে অঝরে কান্না করতে লাগলো। আয়ুষের পাশে হাঁটু গেড়ে বসে হাত ধরে চুমু খেতে লাগলো আর বলতে লাগলো, তুমি আমার সন্তান, তুমি আমার কলিজার টুকরা। আমাকে একবারও কেউ কোনো কিছু বলো নাই। আমি আমার সন্তানকে চিনতামও না, তার আসার আগমনের খবর জানতামও না। আদিল কথাগুলো বলে কান্না করতে লাগলো। আয়ুষ আদিলের সামনে বসে চোখের পানি মুছে দিতে দিতে বলে, ড্যাড, কান্না করো না। তোমার কান্না আমার ভালো লাগছে না। ড্যাড, তুমি আমাকে রেখে কোথায় ছিলে? তুমি জানো আমরা দুজন তোমাকে কত মিস করেছি। আমার খুব মনে পড়তো তোমাকে। তুমি আমার কাছে কেন আসো না এতদিন? আয়ুষের কথা শুনে আদিল আবেগে আপ্লুত হয়ে গেল। আদিল আয়ুষকে জড়িয়ে ধরে সারা মুখে চুমু দিতে বলে, আই এম সরি বাবা, আমি আর কোনোদিন তোমাকে ছেড়ে কোথাও যাব না। আমার কলিজার টুকরাকে রেখে আমি কোথায় যাব বলো? আমি আর তোমাদের ছেড়ে কোথাও যাব না। আমাকে ক্ষমা করে দিও বাবা। আদিলের কথা শুনে আয়ুষ বলে, ড্যাড, কান্না করো না। তুমি আর কোথাও যেও না, না আমাকে ছেড়ে, ঠিক আছে? ঠিক আছে বাবা। আদিল আর কিছু বলবি তখনই আতিয়া বলে ওঠে, ভাইয়া, আসো, খাবার খেয়ে নাও। মম, ড্যাড এসেছে। আজকে পড়তে যাব না স্যারের কাছে। চুপ, যাও পড়তে যাও। এমন কেউ আসে নাই যে তার জন্য পড়া বাদ দিয়ে তার সাথে থাকা লাগবে। নিধি, এমন কেন করছিস? ছেলেটা বাবার আদর পায় নাই, জন্মের পর থেকে বাবাকে কাছে পায় নাই, আজ পেয়েছে, থাকুক না একটু। জন্ম দিলেই বাবা হয়ে যায় না আম্মু। ওইসব বস্তা পচা আবেগ আমার সামনে দেখাতে না করো। আয়ুষ, যাও পড়তে বসো। প্লিজ মম। বাবু যাও, পরে চলে আসো। আমি তোমার জন্য অপেক্ষা করছি। তুমি নিশ্চিন্তে পড়ে আসো, আমি তোমার জন্য অপেক্ষা করব। ওকে ড্যাড, তুমি আমাকে রেখে আবার চলে যেও না। আমি কিন্তু এসেছি তোমাকে যেন পাই। ওকে, প্রমিস করলাম আমাকে পাবে। যাও। আয়ুষ চুমু দিয়ে দৌড়ে চলে গেল। আদিল নিধির দিকে যেতেই নিধি ওখান থেকে চলে গেল। তুলি এসে বলল, কেমন আছো আদিল? আলহামদুলিল্লাহ, তুমি? আলহামদুলিল্লাহ। তুলি আর কিছু বলার আগেই ওই পিচি মেয়েটা বলে, মম জানো এই চাচুটা নাকি আয়ুষ ভাইয়ের ড্যাড। হ্যাঁ, তো এটা তোমার আয়ুষ ভাইয়ার ড্যাড হয়, তোমার ছোট আব্বু হয়। তুমি ভাইয়াকে বিয়ে করছো? তোমার বাড়ির বউ হওয়ার কথা ছিল, আরেকজনের সাথে হয়ে গেছে। খুব ভালো। চলো খাবে। আমি তোমার আসার কথা শুনে অনেক কিছু রান্না করেছি তোমার জন্য, চলো। আদিল তুলির সাথে গেল। তুলি, আতিয়ার মম, নিধির আম্মু, রাহি সবাই মিলে আদিলকে খাওয়াতে লাগলো। নিধি রুমে চলে গেল। আদিল সবার সাথে আনন্দ করে খেতে লাগলো। খাওয়া শেষ হলে আদিলের মম আদিলকে রুমে ডাকলো। আদিল বলে ওঠে, আচ্ছা থাকো, রুমে যাই, দেখি মম কি বলে। ওকে, যাও। আর হ্যাঁ, ওইখান থেকে এসে তোমার ভাইয়ার সাথে সেলুনে গিয়ে দাড়ি চুল কাটবে। ওকে ভাবি। আদিল কথাগুলো বলে চলে গেল। আদিল হাঁটতে লাগলো আর ভাবতে লাগলো,
মম আবার কি বলবে? মম কিছু হয়েছে নাকি? টেনশন হচ্ছে, আল্লাহ জানে মম কি বলে। আল্লাহ আর যাই হোক, মম যেন ভালো কিছু বলে। আদিল কথাগুলো ভাবতে ভাবতে চলে গেল। অনুমতি নিয়ে রুমে ঢুকতে আদিলের মম বসতে বলল। আদিল বসলে মম বলল, তোমাকে কিছু বলার জন্য ডেকেছি। আশা করি তুমি আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনবে আর আমার কথা মতো চলার চেষ্টা করবে। কথাগুলো রাখার হইলে ইনশাল্লাহ রাখার চেষ্টা করব, বলেন। নিধির ব্যাপারে কথা বলবো, মনোযোগ দিয়ে শোনো। নিধি অভিমান করে আছে ভেবো না নিধি তোমাকে দেখতে জেলখানায় যায় নাই। নিধি প্রতি সপ্তাহে তোমাকে দেখতে যেত। বোরকাওয়ালা একটা মেয়ে প্রতি সপ্তাহে তুমি দেখতে পেতে না? একজন দাঁড়িয়ে থাকতো, সেই আর কেউ না, সেই নিধি ছিল। কি ওইটা নিধি ছিল? হ্যাঁ, নিধি তোমাকে প্রচন্ড ভালোবাসে। তোমার ওই লাইফ দেখে নিধি প্রায় পাগল হয়ে গেছিল। ওই বারবার একটাই কথা বলছিল, ওই আমাকে সত্যি ভালোবাসলো না, ওই আমার কথা কেন ভাবলো না? আমি ওকে ভালোবাসি, ওই কি একটু বুঝলো না? ওই কেন আমার সাথে এমন করলো? ওই কেন বুঝলো না আমি ওকে ছাড়া কিভাবে থাকবো? আমি রাগের বশে বলেছি ওকে ভালোবাসি না, আমি রাফিকে বিয়ে করব। ওই কি এতদিনে আমাকে একটুও বুঝলো না যে আমি মুখে যা বলছি সেইটা সত্যি না? আমাকে কি একটু বোঝার চেষ্টা করলো না? আদিল অতীতের সব কথা শুনে চোখের কোণায় পানি চলে আসলো। আদিল চোখের পানি মুছতে মুছতে বলল, মম আমি ওকে ভালোবাসি, আমি ওদের খুন করব, এটা আমি প্ল্যান করে নিয়েছিলাম। আমি ভেবেছিলাম নিধিকে ডিভোর্স দিলে ওই ভাইয়াকে বিয়ে করে নিবে বা যাকে করুক ভালো থাকবে। আমি এখানে মারা গেলে আর কোনো সমস্যা হবে না। ওই আমাকে ঘৃণা করে সারা জীবন কাটিয়ে দিবে। আমি বুঝতেও পারি নাই নিধি আমাকে এত ভালোবাসে। আর আমার সন্তানের কথা জানলে আমি কখনোই এমন করতাম না। যা হওয়ার হয়েছে, এখনো সুযোগ আছে। বৌমাকে বোঝাও আর ওর মান অভিমান ভেঙে দাও। আর কখনোই বৌমাকে কষ্ট দিও না। বউ রাগ করবে, অভিমান করবে, জামাইয়ের উচিত তাকে বোঝা, তার রাগ অভিমান ভাঙানো, তাকে ছেড়ে দেওয়া না। বুঝেছি মম। আদিল আর কিছুক্ষণ কথা বলে সোজা রুমে চলে গেল। নিধিকে সোফায় বসে থেকেই কাজ করতে দেখে। আদিল নিধির কাছে বসলে নিধি বলে, রেগে বলল, এখানে বসার অধিকার আপনাকে কে দিয়েছে? দূরে সরে বসেন, এখানে বসবেন না দয়া করে। আদিল নিধির হাত ধরতে যাবে, নিধি এক ঝটকায় হাত সরিয়ে নিল। নিধি উঠে যেতে নিলে আদিল নিধিকে পেছন থেকে জড়িয়ে ধরলো। শক্ত করে জড়িয়ে ধরে কান্না করতে করতে বলতে লাগলো, নিধি আমি তোমাকে অনেক ভালোবাসি। আমি বুঝতে পারি নাই তুমি আমার জন্য 10টা বছর এইভাবে অপেক্ষা করবে। তুমি রাফি ভাইয়াকে ভালোবাসো। আমি ভেবেছিলাম আমি মারা গেলেও তুমি অন্তত ভাইয়াকে বিয়ে করে সুখে থাকবে, আমাকে ভুলে যাবে, আমাকে ঘৃণা করবে। বাট তুমি যে আমাকে এত ভালোবাসো আমি তা বুঝতে পারি নাই। আমি কাউকে ভালোবাসি না, ছাড়েন আমাকে। আপনি আমাকে বোঝাতে হবে না আপনার। আমাকে কখনো ভালো আপনি বাসেন নাই, বাসলে কখনোই আপনি এমন সিদ্ধান্ত নিতেন না। আদিল নিধিকে সামনের দিকে ঘুরিয়ে তাকিয়ে দেখে নিধির চোখে পানি। আদিল নিধির সামনে হাঁটু গেড়ে পা জড়িয়ে ধরে বলে, আমাকে প্লিজ ক্ষমা করে দাও। আমি আর কখনো এমন কোনো ভুল করব না যেইটাতে তুমি কষ্ট পাও। নিধি আমি তোমাকে ভাইয়ার জন্য বিয়ে করেছিলাম, কিন্তু আমার ভালোবাসা মিথ্যা ছিল না। আমি তোমাকে মন থেকে ভালোবাসতাম। আমি তোমাকে অনেক ভালোবাসি নিধি। আমি সেদিন অনেক কিছু ভেবেছিলাম। এক, তোমাকে হারানোর কষ্ট সহ্য করতে পারবো না। তুমি ভাইয়াকে বিয়ে করবে, আমি তোমাকে অন্য কারো বউ হয়ে যাওয়া দেখতে পারতাম না। তুমি আমাকে ঘৃণা করো। তোমার সামনে মুখ নিয়ে দাঁড়াতে আমার নিজের প্রতি ঘৃণা হইতো। আমি ভেবেছিলাম তুমি আর কখনোই আমার হবে না। আমার এইসব কথা মাথায় ঘুরপাক খাচ্ছিল। আমি বুঝতে পারছিলাম না কি করব। তাই বলে খুন করবে? একবারও ভাবলে না তুমি খুন করলে তোমার ফাঁসি হইতো? আমি জানতাম আমার ফাঁসি হবে। এক, তোমাকে হারানোর ব্যথা। দুই, ওদের হাসি আমার কাছে বিষের মতো লাগতো। রাগে কষ্টে আমি খুন করেছিলাম। আমি ভেবেছিলাম এক, আমার আব্বুর খুনিদের আমি বিদায় দিব। আর দুই, আমি তোমাকে অন্য কারো হওয়া দেখার আগে ফাঁসি হয়ে গেলে, মারা গেলে সব সমাধান হয়ে যাবে। আর তোমাকে আমি লাইভে বলেছিলাম ভালোবাসি না। তুমি আমাকে সারা জীবন ঘৃণা করতে। একটু হইলেও যে আমাকে তোমার মনে পড়তো সেই ভেবে আমি তোমাকে সেদিন ওইসব বলেছিলাম। আদিল কথাগুলো বলে কান্নায় ভেঙে পড়লো। নিধি নিজেকে কন্ট্রোল করতে না পেরে আদিলের সামনে বসে জড়িয়ে ধরে হাওমাও করে কান্না করতে করতে বলল, আদিল
তুমি আমার উপরে রাগটাই দেখলে, একবারও আমাকে বোঝার চেষ্টা করলে না। তুমি যদি একবার আমাকে বোঝার চেষ্টা করতে তাহলে আজ এমন হইতো না। 10টা বছর আমি কিভাবে তোমাকে ছাড়া কাটিয়েছি তুমি জানো? সে সময়গুলো আমার তোমাকে দরকার ছিল, আমি তোমাকে পাই নাই। সবার সামনে হাসি খুশি দেখালেও আমি ভেতরে ভেতরে শেষ হয়ে যাচ্ছিলাম। নিধির কথাগুলো বলেই কান্না করতে লাগলো আদিল। নিধির মুখ দুইটা হাত দিয়ে ধরে ঠোঁট দিয়ে চোখের পানিগুলো শুষে নিতে লাগলো। আদিল নিধির কপালে চুমু দিয়ে বুকের সাথে শক্ত করে জড়িয়ে ধরে বলল, আমি তোমাকে কথা দিচ্ছি, মৃত্যুর আগ পর্যন্ত আমি তোমাকে ছাড়বো না। আমি তোমার পাশে সারা জীবন থাকবো, যত যাই হয়ে যাক। আমি তোমাকে শক্ত করে আমার বুকে জড়িয়ে রাখবো। প্লিজ আদিল, আর আমাকে ছেড়ে যেও না। আমি আর নিতে পারছি না, আমার তোমাকে ছাড়া খুব কষ্ট হয়। প্রমিস, আর কোনোদিন তোমাকে ছেড়ে যাব না। আদিল নিধিকে কোলে তুলে নিল। নিধি আদিলের গলা জড়িয়ে ধরে বলল, আমি তোমার কোলে ঘুমাবো, আমি আর নামবো না। 10 বছরের প্রতিশোধ। নিধির কথা শুনে আদিল ফিক করে হেসে দিল। আদিল বলে ওঠে, ওকে মহারানী, যাহা হুকুম আপনার। দুইজন হেসে দিল। আদিলের গলা শক্ত করে জড়িয়ে ধরে ঠোঁটে কিস করে দিল। আদিল হাসি দিয়ে নিধির ঠোঁট জোড়া নিজের দখলে নিয়ে নিল। সমাপ্ত।